আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 250টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ ক্লাসে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ওকে, সো পরিস্থিতি খুবই ভয়াবহ। তোমরা জানো না যে আসলে পরীক্ষা হবে কি না, আমরাও জানি না, কিন্তু দমে থাকলে তো চলবে না। আমরা পরীক্ষা হোক আজকে না হোক কালকে হবে, সো আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। আজকে খুবই জলি মাইন্ডেড আছে, কোনো সমস্যা নেই। আজকে আশা করি বিগত দিনের মতো কোনো বাজে এক্সপিরিয়েন্স হবে না। খুব পারফেক্টলি আজকে আমরা ক্লাসটি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রত্যেকটি চ্যাপ্টারকে নিয়ে আমরা যে 250টি এমসিকিউ এখানে সাজিয়েছি, এইটার পিডিএফ আগের দিনের মতো তোমাদেরকে দিয়ে দিব আমি, সমস্যা নেই। সো এই 250টি এমসিকিউ তুমি যদি পড়তে পারো, আশা করা যায় তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে তুমি কমনও পেয়ে যাবে, ঠিক আছে? তো সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবদের একটু গিয়ে মেনশন করে দাও। সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, লাইভটি একটু শেয়ার করে দাও, যাতে আমরা সবাইকে নিয়ে আজকে ক্লাসটি করতে পারি। হ্যাঁ, আমাদের এমসিকিউ ক্লাসটি শেষ হবার পরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে আমরা একটু দেখিয়ে দিব তোমাদেরকে সিকিউগুলো, যে কিভাবে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ তোমাদেরকে পড়তে হবে, ক দাগ, খ দাগ, গ দাগ, এগুলোর জন্য কিভাবে পড়তে হবে বা কোনগুলো আসবে সেগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। কোনো টেনশন নাই। হ্যাঁ, যারা সালাম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা নমস্কার বলেছো সবাইকে নমস্কার, যারা জিজ্ঞেস করেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো। যদিও বলছি অনেক অনেক ভালো আছো, কিন্তু সার্বিক পরিস্থিতি অনেকে হয়তো বা ভালো নেই। চট্টগ্রামের যারা তোমরা আছো বা বিভিন্ন বন্যা কবলিত এলাকায় তোমরা যারা আছো, তোমাদের জন্য দোয়া থাকবে যাতে দ্রুতই তোমরা এই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারো, এবং আশাবাদী আমি যে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য ভালো একটি বার্তা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমরা কথা না বাড়িয়ে সবাই একটু ক্লাসটাকে কি করি বলো তো ভাইয়া, আমরা একটু শুরু করে দেই। তোমরা একটু লাইভটি শেয়ার করতে থাকো, বন্ধুদেরকে একটু মেনশন করতে থাকো। আমরা চাই আমরা সবাইকে নিয়ে একটু ক্লাসটা শুরু করি। আমাদের মেন্টালিটি অনেকটাই ওই দিকে ঝুঁকে যেন না যায় যে আমাদের পরীক্ষা হবে না, কেমন? আমরা চিন্তা করব আমাদের পরীক্ষা হবে, সেটা আজকে না হোক কালকে বা পরশু বা 7 দিন পরে হোক, আমরা ওই পরীক্ষায় যেহেতু বসবো, সো আমাদেরকে এটা পড়তে হবে। সো আমরা পর প্ল্যাটফর্ম সর্বদাই তোমাদের সাথে ছিলাম, আছি এবং ফিউচার ইনশাল্লাহ থাকবো, ঠিক আছে? সো শুরু করছি আমরা। আচ্ছা, ফার্স্ট অধ্যায় কি হয়েছে উম্মে হিবা, যে অধ্যায় 5-এ যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী দিয়েছেন ভুল। আচ্ছা, ওইটা ব্যাপারটা হচ্ছে আমাদের যে টাইপিস্ট আছে ও একটু মাঝে মাঝে এদিক সেদিক করে, বুঝতে পেরেছো? সো যার কারণে একটু সমস্যাটা হয়েছে। আজকের চ্যাপ্টারও আমার যতটুকু মনে হয় 2-1টা এমসিকিউ এদিক সেদিক করেছে সে। সো এটা একটু জাস্ট কি করো, ইগনোর করো ভাইয়া, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে প্রথম যে অধ্যায় সেটি দিয়ে শুরু করব। আমরা জানি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, রাইট? সো আমরা এখান থেকে একটু শুরু করতে চাই ইনশাল্লাহ। আমরা আজকে একে একে 250টি যে এমসিকিউ আছে সেটা আমরা শেষ করব, এবং এইটার পিডিএফ তোমরা আগের দিনের মতোই এই গুগল ড্রাইভ লিঙ্কে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো সবাই একটু আনসার করতে থাকো। প্রথম নাম্বার প্রশ্নটা বলেছে যে
অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি? আমরা জানি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন করা থাকে না, বরং জনকল্যাণ অথবা যেটাকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার বলি সেটা থাকে। কেমন? সো এই যে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এগুলো কোনগুলো? যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, গির্জা, প্যাগোডা, মন্দির, এগুলো হচ্ছে সেই অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না? সো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের 4টি অপশনের মধ্যে আমরা এই যে এখানে জনকল্যাণমূলক যে কাজ, এই জনকল্যাণমূলক কাজটাকে আমরা পাচ্ছি। সে সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে আমাদের হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। ওকে, তোমরা একটু জেনে রাখবে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মুনাফাভোগী আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে অমুনাফাভোগী আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান। অনেকেই বলো ভাইয়া স্কুল কলেজে তো আমাদের থেকে বেতন নেয়, তাহলে এগুলো কিভাবে আমাদের জন্য অব্যবসায় প্রতিষ্ঠান? এই যে এই অব্যবসায় প্রতিষ্ঠান যে দুটো ভাগ আছে, একটা মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান। এই দুটোকে আমরা একসাথে করে যখন অব্যবসায় বলি তখন তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান চলে আসে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যারা গ নাম্বার দিচ্ছ তোমাদের উত্তর কারেক্ট। ওকে, সো আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর পেলাম হচ্ছে গ নাম্বার। ফাইন, এবার আসলে আমরা 2 নাম্বারে যাব। আমাদের 2 নাম্বার প্রশ্নটি বলেছে যে অব্যবসায় প্রতিষ্ঠানের আয় সমূহের যে প্রধান উৎস সেটি কি? পণ্য বিক্রয়, সেবা প্রদান, নাকি হচ্ছে চাঁদা, নাকি হচ্ছে অনুদান? তোমরা জানো যে নন প্রফিট যে অর্গানাইজেশনগুলো আছে যেগুলোর প্রধান উৎস থাকে হচ্ছে আমাদের চাঁদা। ঠিক আছে, চাঁদা ব্যতীত তারা অন্যান্য কিছু পেয়ে থাকে, যেমন আজীবন সভ্যের চাঁদা পেয়ে থাকে, উইলকৃত সম্পত্তি পেয়ে থাকে, বাট প্রধান উৎস বা কোর যে সোর্স সেটা হচ্ছে আমাদের কি বলতো এই যে সদস্যগণ আছে তারা মাসে বা 6 মাসে বা 1 বছরে যে টাকাটা দিয়ে থাকে ডেইলি সেটাকে আমরা বলি হচ্ছে চাঁদা। তোমরা চাঁদা শব্দটার সাথে বাংলাদেশের তোমরা সবাই পরিচিত, তাই না? আমরা যেখানে তাকে সেখানেই চাঁদা। ওকে, সো 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের চাঁদা। ওকে, সো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কি? আমরা যদি একটু খেয়াল করে দেখি যে একটা অব্যবসায় প্রতিষ্ঠান তারা কোন কোন জায়গা থেকে আয় করতে পারে। ওকে, একটা অব্যবসায় প্রতিষ্ঠান কোন কোন জায়গা থেকে আয় করতে পারে ভাইয়া যদি একটু খেয়াল করি তাহলে আমরা কি করতে পারি বলো তো? একটা অব্যবসায় প্রতিষ্ঠানের আমাদের আয়ের জায়গা হইতে পারে তোমার আজীবন সভ্যের চাঁদা, তোমার সরকারি অনুদান পেতে পারে এবং সদস্যগণের যে চাঁদা আছে সেটাও পেতে পারে। তার মানে আমরা যদি বলি এখানে আমাদের এই যে ঘ নাম্বার 1, 2 এবং 3 এই 3টাকে আমরা হচ্ছে উত্তর হিসাবে চুজ করতে পারছি, রাইট? সো আমাদের 2 এর সি চলে গিয়েছে, 3 এর হচ্ছে আমাদের ডি মানে ঢাকা। ওকে ফাইন, জান্নাত আক্তার থেকে শুরু করে ওমর ফারুক, জিহাদ, জান্নাতি, স্বপন, ধারিমি চৌধুরী, ফাহমিদা অমি, মোস্তাকিন বিল্লাহ, মোফাজ্জল আল হামজা, মাশাআল্লাহ তোমরা সবাই সঠিক উত্তর করছো। ওকে, সো আমরা তাহলে একটু 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 3-এর আনসার হচ্ছে আমাদের 1, 2 এবং 3। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি আমাদেরকে বলা হয়েছে কি বলতো যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যেটি ঢাকার খুব কি বলে আমরা যদি বলি সুনামধন্য একটি কলেজ সেন্ট জোসেফ, সেখানে এসেছিল তাদের যেই নির্বাচনী পরীক্ষা, সেখানে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে কি বলতো, সেটা কি সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান? বলো, সেটা কি সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান ভাইয়া? অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কি আমরা সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান বলতে পারি? হ্যাঁ, তারা কি করে আমাদেরকে সেবা দেয়, তো তাদেরকে আমরা সেবা ব্যবসায়ী বলতে পারি, কোনো সমস্যা নেই। দেন সমাজসেবা তারা করে, সো সমাজসেবার মাধ্যমে তারা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, এটাও আমরা বলতে পারি। কারণ আমরা একটু আগে বলেছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে 2টি ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, নাম্বার 1 মুনাফাভোগী অ্যান্ড নাম্বার 2 অমুনাফাভোগী, রাইট? সো আমরা মুনাফাভোগী দিক থেকে চিন্তা করলে আমরা এটাকে অবশ্যই উত্তর নিতে পারি। আরেকটা হচ্ছে যারা অমুনাফাভোগী তারা নিঃস্বার্থভাবে সেবাদানকারী সামাজিক একটি প্রতিষ্ঠান। সো আমরা এটার উত্তর চুজ করব হচ্ছে 1, 2 এবং 3। আমরা 4 নাম্বার উত্তর চুজ করব 1, 2 এবং 3 সবগুলো। ওকে, জান্নাত আক্তার, স্বপন, রাইট আনসার। ওকে গুড, আমরা এখানে 1, 2, 3 আনসার করছি। নাম্বার 5 একটু খেয়াল করে দেখি কি বলেছে। নাম্বার 5-এ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ? আমরা এই যে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের অব্যবসায়ী 2টো জায়গায় আছে, আর একটা জায়গায় আমাদের ব্যবসায়ী আছে, তোমরা খেয়াল করতে পারছো? আচ্ছা, আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি।
দুই জায়গায় আছে আমাদের অব্যবসায়ী, বাকি দুই জায়গায় রয়েছে আমাদের ব্যবসায়ী। ঠিক আছে, অর্থাৎ একটা মুনাফাভোগী অব্যবসায়ী, যেগুলোকে আমরা অমুনাফাভোগী অব্যবসায়ী বললাম, আরেকটা হচ্ছে ব্যবসায়ী মানে মুনাফাভোগী। ঠিক আছে, সো আমরা এখানে 5-এর উত্তর কি নিতে পারি? সবাই একটু বলো তো ভাইয়া। আমাদের এই ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে তারা সবাই আমাদের কাছ থেকে কি নেয়? আমাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে। যেহেতু তারা অর্থ গ্রহণ করে, তার মানে তাদেরকে আমরা বলবো হচ্ছে অব্যবসায়ী, কিন্তু তার মধ্যে মুনাফাভোগী। ঠিক আছে, আমাদের থেকে তারা অর্থ নেয়, বা আমাদের যে ডক্টররা যে হচ্ছে গিয়ে টেস্টগুলো দেয় সেখান থেকে তারা একটা কমিশন পায়, একটা হচ্ছে চার্জ তারা নেয়। সেই জন্য তাদেরকে অব্যবসায়ী বলবো বটেই, কিন্তু আমরা সাথে যুক্ত করব হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী। রাইট, আমরা কি বলবো? মুনাফাভোগী অব্যবসায়ী তাদেরকে হচ্ছে বলবো। সো আমরা একটু মনে রাখবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু মুনাফা খায়। ঠিক আছে, এই যে আইনজীবীকে আমার ফি দিতে হয়, একজন ইঞ্জিনিয়ারকে আমার ফিস দিতে হয়, ডক্টরকে আমার ফিস দিতে হয়। রাইট, সো উত্তর হচ্ছে আমার ক নাম্বার। যারা গ দিচ্ছ তোমাদের উত্তর কিন্তু ভুল। এই যে আবিদা জাহান বৃষ্টি গ নাম্বার দিয়েছো, ফাহমিদা আমি গ নাম্বার দিয়েছো, জান্নাত আক্তার গ নাম্বার, সুমাইয়া ইসলাম সি নাম্বার দিয়েছো। তোমাদের উত্তরে একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, ওকে, আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার, মুনাফাভোগী অব্যবসায়ী। 6 নম্বর প্রশ্নে বলেছে যে অমুনাফাভোগী প্রতিষ্ঠানে, ঠিক আছে, কি হয়? সেবাদান করে, মালিক থাকে না এবং শেয়ার থাকে। তোমরা একটু 6-এর উত্তর করো। দেখো 6-এ আমাদের জানতে চাওয়া হয়েছে একটা অমুনাফাভোগী ব্যবসার ক্ষেত্রে কি কি হয়। আমরা একটু খেয়াল করব, একটা অমুনাফাভোগী ব্যবসায় কখনোই শেয়ার থাকতে পারে না। শেয়ার কেন থাকে না? কারণ শেয়ার শুধুমাত্র আমাদের কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আমরা হোল্ড করতে পারি, তাই না? কোম্পানির ক্ষেত্রে, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে আমরা শেয়ার বিষয়টাকে আনতে পারি, যে যৌথ মূলধনী কোম্পানির যে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনের অংশ, সেটাকে আমরা বলি শেয়ার। তো এখানে যেহেতু শেয়ারটা বাদ যাচ্ছে, তার মানে বাকি দুটো অবশ্যই আমাকে কি করতে হবে? আনসার নিতে হবে। 1, সে সেবা দান করে, রাইট। 2, মালিক থাকবে না। তাহলে উত্তর হচ্ছে আমার 1 এবং 2। ঠিক আছে, উত্তর হচ্ছে 6-এর ক। ওকে, তুলি, স্বপন, জান্নাত আক্তার ক নাম্বার। ভেরি গুড। ওকে, তাহলে আমরা 6 নম্বরের প্রশ্নের উত্তর পাচ্ছি হচ্ছে তোমার 1 এবং 2। আমরা 7 একটু দেখি। বলেছে নিচের কোনটি অমুনাফাভোগী আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান? সেটা অব্যবসায়ী হবে প্লাস আমাদের অমুনাফাভোগী হবে। সেটা আমাদের কোনটি? একটু খেয়াল করে দেখো। আমরা যদি বলি আমাদের যে ক্লাবগুলো আছে, এই ক্লাবটা একটা অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এখানে বলছে কোনটি আমাদের হচ্ছে গিয়ে, খেয়াল করে দেখো, কোনটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। ক্লাবগুলোর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখো, তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু কাজ করে না। ঠিক আছে, এটি একটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটাও সেম, এই হাসপাতালটাও সেম। আমরা যদি একটু চিন্তা করি, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল, তাদের মূলত কাজ কি? সেবা দেওয়া, তাই না? কনসালটেন্সি ফার্মেরও মূলত কাজ হচ্ছে সেবা দেওয়া। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু আগে বললাম যে অ্যাটর্নি ফার্ম, হ্যাঁ, অ্যাটর্নি যে ফার্মগুলো আছে আমাদের, এই অ্যাটর্নি ফার্মগুলো কিন্তু আমাদের কি করে? তারা আমাদের কাছে কনসাল্ট করার ক্ষেত্রে তারা একটা ফিস ধার্য করে থাকে, অথবা আমরা বলতে পারি তারা হচ্ছে প্রফিট আর্ন করে সেবা দেওয়ার মধ্য দিয়ে। তো এই তিনটার মধ্যে আমরা যদি বলি নয় কোনটা, তাহলে আমরা সবচেয়ে যেটা ক্লিয়ার আনসার পাবো সেটা হচ্ছে কনসালটেন্সি ফার্ম। হাসপাতাল, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ক্লিয়ার আনসার হচ্ছে আমার কনসালটেন্সি ফার্ম, যেটাকে আমরা একটা মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান বলবো, নট অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান। ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর দিচ্ছি হচ্ছে ঘ নাম্বার। আমরা এখান থেকে উত্তর চুজ করছি হচ্ছে ঘ নাম্বার। ওকে, ফাইন, কনসালটেন্সি ফার্ম। এবার আসো, আমরা যদি একটু আসি, এখানে কি বলা হয়েছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বই বলতে বোঝায়। আমরা যাদের ফাইন্যান্স রয়েছে তোমরা দেখবা, ওখানে কিন্তু আমরা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে অর্থায়নের প্রকারভেদ পড়েছিলাম, সেখানকার মধ্যে একটা ছিল। তো একটু খেয়াল করে দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদের কোনো ধরনের যদি পণ্য ক্রয় বিক্রয় নেই, তারপরও সেখানে কিন্তু অর্থ জড়িত আছে। সেই অর্থের হিসাব আমাকে কি করতে হয় বলো তো? অবশ্যই অর্থের হিসাব আমাকে করতে হয়। তাহলে এখন এখানে যেটা বলছে যে যেহেতু আমরা পণ্য ক্রয় বিক্রয় করি না, নগদান বইতে পণ্য ক্রয় বিক্রয় রিলেটেড বিষয় বসে, যেটা আমরা প্রথম পত্রে দেখেছিলাম 2য় অধ্যায়। এখন এইটা যদি আমরা এখন অব্যবসায়ীর ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র
প্রাপ্তি এবং প্রদানটুকু দেখব। ঠিক আছে, আমরা শুধুমাত্র কি দেখব? প্রাপ্তি এবং প্রদান, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদান বই বলতে বোঝায় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের যে বইটা আছে সেটা যে কোনো মাধ্যমে নগদ হইতে পারে এক্সেপ্ট পণ্য ক্রয় বিক্রয়। তারা তো পণ্য ক্রয় বিক্রয় কাজে লিপ্ত থাকে না। সো আমরা এখানে উত্তর নিব হচ্ছে কি নাম্বার? আমরা গ নাম্বার নেব। ওকে, সো 8-এর অনেকেই গ নাম্বার দিয়েছো, মাশাআল্লাহ, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। ওকে, সো আমরা একটু মুভ করি 9 নাম্বার প্রশ্নের দিকে। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নে বলেছে যে প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে? আচ্ছা, এই যে জের যেটা আছে, জের হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডেবিট জের, একটা হচ্ছে ক্রেডিট জের, আরেকটা হচ্ছে আমাদের শূন্য জের। ঠিক আছে, ডেবিট জের, ক্রেডিট জের এবং শূন্য জের, এই 3টা জেরের মধ্যে আমাদের এখানে বলেছে প্রাপ্তি প্রদান হিসাব কোন ধরনের জের প্রকাশ করে। সাধারণত আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাব আমাদের ডেবিট জের প্রকাশ করে। কোন জের প্রকাশ করে ভাইয়া? ডেবিট জের প্রকাশ করে। ঠিক আছে, আমরা 9 নম্বর উত্তর কি নিব? যে ডেবিট জের কি হিসাব? সেটি প্রাপ্তি এবং প্রদান হিসাব। সো 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। এটি একটু মাথায় রাখবে। শূন্য জেরটা কোথায় আসে? আমরা যখন অবচয়ের কি করতে চাই, অবচয়ের খতিয়ান করতে যাই, এই অবচয়ের খতিয়ান করতে গেলে তোমরা সবাই দেখবা এটার ব্যালেন্স কিন্তু শূন্য আসে। এখান থেকে মূলত শূন্য জের উৎপত্তি আমরা বলতে পারি। আর এরকম কোনো খতিয়ান নাই যেখানে ব্যালেন্সটা শূন্য হয়। যদি না আমরা মেশিন কিনে সেটা আবার বিক্রি করি, খেয়াল করবা আমরা অবচয় চ্যাপ্টারে কি করতাম, মেশিন কেনার পর সেটা যদি বিক্রি করে দিতাম তখন মেশিনে ব্যালেন্স জিরো হয়ে যেত, ওখানে শূন্য জের হয়েছে, তাই না? সো এইটা হচ্ছে আমাদের বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা একটু পরেরটাতে যাই। সো ডেবিট জের। ওকে, প্রাপ্তিপ্রদান হিসেবে উদ্বৃত্ত বলতে আসলে কি বোঝায়? উদ্বৃত্ত মানে হচ্ছে আমাদের ব্যালেন্স। সো এই ব্যালেন্সটাকে আমরা কি বলবো? আমরা ব্যালেন্সটাকে অবশ্যই কি বলবো বলো তো? প্রাপ্তিপ্রদান হিসাবের কোন জের হয়? প্রাপ্তিপ্রদান হিসেবে যে সাধারণত আমরা বলেছিলাম ডেবিট জের হয়। সো ডেবিটে কি কি বসে? ডেবিটে সাধারণত বসে হচ্ছে সম্পদ, আরেকটা বসে হচ্ছে আমাদের কি বলতো? ব্যয়। সো প্রাপ্তিপ্রদান হিসাবের ক্ষেত্রে ব্যয় আমরা কাউন্ট করবো না, আমরা সম্পদকে কাউন্ট করব। অর্থাৎ এখানে উদ্ধৃত বলতে কাকে মিন করে? সম্পদকে মিন করে। সো উত্তর কোথায় আছে? আমাদের ক নাম্বারে আছে। ঠিক আছে, আমাদের উত্তর কোথায় আছে? ক নাম্বারে আছে, রাইট? 10-এর উত্তর হচ্ছে ক নাম্বার, যেটাকে আমরা বলছি দায়। প্রাপ্তিপ্রদান হিসেবের উদ্বৃত্ত বলতে বোঝায় সম্পদ, নট দায়। কেমন? কে যেন দায় উত্তর করেছে? উম্মে আকিকা। 10-এর ক নাম্বার। ওকে, সম্পদ। আচ্ছা, এরপরে আসো কোনটি মূলধন জাতীয় ব্যয়? তোমরা সবাই জানো যে মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে যেগুলোর আমাদের টাকার অঙ্কে কি বলতো? টাকার অঙ্কে হচ্ছে আমাদের বড়। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের অনিয়মিত ঘটবে। কি হবে? অনিয়মিত আমাদের ঘটবে। ঠিক আছে, ওকে, সো অনিয়মিত ঘটবে, একটু লিখে ফেলি আমরা, অনিয়মিত। আরেকটা হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী হবে। ঠিক আছে, দীর্ঘমেয়াদী হবে। এই হচ্ছে 3টা উদাহরণ আমাদের, এই 3টা হচ্ছে কি থাকে বলতো? মূলত বৈশিষ্ট্য থাকে। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয় কোনটা? এই যে আসবাবপত্র ক্রয় করেছো, এটা মূলধন জাতীয় ব্যয়। এটা মুনাফা জাতীয়, এটা মুনাফা জাতীয়, এটা মুনাফা জাতীয়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বার হচ্ছে 11-র উত্তর। ওকে, এটা তোমরা সবাই পারবে, এটা খুবই ইজি ছিল। ওকে, আমরা নিচের কোনটি বা নিচের কোন দফাটি প্রাপ্তি প্রদান হিসেবে অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ এখানে যে 4টি অপশন আছে, এই 4টির মধ্যে আমাদের কোনটা প্রাপ্তি প্রদান হিসেবে যাবে না সেটা জানতে চাইছে। হ্যাঁ, কোনটা প্রাপ্তি প্রদান হিসেবে যাবে না? সবাই একটু আমাদের এই 12 নম্বর প্রশ্নের একটু উত্তর দাও। ঠিক আছে, প্রাপ্তি প্রদান হিসাব মূলত একটি আয় ব্যয় হিসাব। ঠিক আছে, আমরা যদি একটু বলি প্রাপ্তি প্রদান হিসাবে হচ্ছে আয়, ব্যয় এবং হিসাব, এরকম কাইন্ড অফ। হ্যাঁ, আয় অতিরিক্ত ব্যয় বলি, ব্যয় অতিরিক্ত আয় বলি, এরকম। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এইটাকে আমরা হচ্ছে দায় বলি। কি বলি বলতো? দায়, বকেয়া চাঁদা। বকেয়া চাঁদাটা হচ্ছে আমাদের জন্য দেবার কথা ছিল, বাট আমি এখনো দেই নাই, সো এটা আমার জন্য দায়। এই যে আমাদের বকেয়া চাঁদাটা আছে, তাহলে এটা দায় হিসাবে কোথায় যাবে না? আমার এই প্রাপ্তি প্রদান হিসাবে যাবে না। সো এখানকার আনসার হচ্ছে আমাদের বকেয়া চাঁদা। কি হবে বলতো? বকেয়া চাঁদা। আচ্ছা, বাদ বাকি যা কিছু আছে তোমাদের হচ্ছে কি অগ্রিম চাঁদা, দেন হচ্ছে অনুদান এবং হচ্ছে উইলকৃত ধন দৌলত, এগুলো যাবে। ঠিক আছে, ওকে, প্লাস মাইনাসে যাবে। এবার বলছে
প্রাপ্তি প্রদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম সাধারণত প্রাপ্তি প্রদান হিসেবে কোন জের হয়? আমাদের ডেবিট জের হয়। কি হয়েছে সমস্যা? ওকে, প্রাপ্তি প্রদান হিসেবে কি হয়? আমাদের সাধারণত আমরা দেখেছি যে ডেবিট জের হয়। এখন এখানে দেখেন সেই ডেবিট জের বা উদ্বৃত্ত দ্বারা আমাদেরকে কি বোঝায়? সেটা হচ্ছে হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জেরকে বোঝায়। কি বোঝায় ভাইয়া বলো তো? প্রাপ্তি প্রদান হিসেবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? হাতে নগদ বোঝায় ও ব্যাংক জমার সমাপনী জেরকে আমরা মূলত বুঝে থাকি। সো এটা হচ্ছে আমাদের 13 নম্বরের উত্তর। দেখি উত্তর কি আছে। ইয়েস, হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জের। ওকে, এবার আসো নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যেগুলো অনিয়মিত হবে। কি হবে? অনিয়মিত হবে, লং টার্মের জন্য হবে, টাকার অঙ্কে বড় হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এই অনুদান, অনুদান বারবার পাওয়া যায় না, ঠিক আছে? লং টার্মে একবার দুবার এরকম হয়, অনেক সময় পর পর আমরা অনুদানটা পাই, ঠিক আছে? এটা টাকার অঙ্ক মোটামুটি বড় হয়, সরকার দিতে পারে, কোনো ধনকুবের যারা আছে দিতে পারে, হ্যাঁ। সো তাদের ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি হয় এবং এটা প্রতিনিয়ত হয় না, সেই জন্য এটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলছি, ঠিক আছে? সো আমাদের এখানকার উত্তর হচ্ছে অনুদান, ঠিক আছে? আমরা বাকি তিনটাকে চুজ করতে পারছি না 14 উত্তর হিসাবে। এবার আসেন আমরা যদি একটু 15তে আসি, বলছে প্রাপ্তি ও প্রদান হিসেবে কোন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়? আচ্ছা, প্রাপ্তি প্রদান হিসেবে কোন ধরনের লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করি? প্রাপ্তি প্রদান মানে তোমরা বুঝতে পারতেছো, প্রাপ্তি প্রদান মানে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের আয় এবং হচ্ছে ব্যয়। অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলি, প্রাপ্তি প্রদান হিসাবের ক্ষেত্রে আমরা নামিক হিসাবগুলোকে বসাই, নামিক অথবা আমাদের অস্থায়ী হিসাব। এটা আবার দুই প্রকার হয়, তোমরা জানো, একটা আয় আর একটা হচ্ছে ব্যয়। এই আয় আর ব্যয়টা কি ধরনের হবে? এটা হচ্ছে হতে পারে সেটা মূলধন জাতীয় অথবা সেটা হতে পারে মুনাফা জাতীয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা প্রাপ্তি প্রদান হিসেবে প্রাপ্তি প্রদান দ্বারা বুঝতেই পারছি সেটা নামিক বা অস্থায়ী হিসাব। নামিক হিসেবে আরেকটা নামই অস্থায়ী হিসাব। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আয়বাচক একটা ব্যয়বাচক। এখানে আয় ব্যয় হতে পারে মূলধন জাতীয় কিংবা মুনাফা জাতীয়। তাহলে আমরা এখানে নিতে পারি মূলধন ও মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। সো 15 নম্বর উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার, ঠিক আছে? মূলধন ও মুনাফা জাতীয় শুধু ব্যয় হবে না, আয় তো থাকতে হবে। ঘ নাম্বার দিচ্ছ যারা, একটু খেয়াল করো। নকিব, নবী, হ্যাঁ, তুমি একটু খেয়াল করো। এবং জুভাইয়ের গালিব, একটু খেয়াল করো, তুমি ঘ দিয়েছো, এখানে শুধু ব্যয় আছে, আমাদের তো আয়কেও নিতে হবে, তাই না? যেহেতু প্রাপ্তি এবং প্রদান বলা হয়েছে, প্রাপ্তি আগে তার সাথে প্রদান বাদ দিলেই তো আমাদের আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত আয় এরকম আমরা পাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানকার উত্তর দেখি কি আছে। এটা হচ্ছে গ নাম্বার, মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়। সো এটা হচ্ছে 15 উত্তর। ওকে, সো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। ওকে, লেটস মুভ। আমরা 16 নম্বরে আসি। কি বলছে? সো এখানে বলছে দেখো একই ধাঁচের প্রশ্ন, বাট এখানকার হচ্ছে অপশনগুলো একটু ডিফারেন্ট। খেয়াল করো, প্রাপ্তি প্রদান হিসাবের উদ্বৃত্ত কি নির্দেশ করে? আমরা একটু আগে বলছি, আমরা বলছিলাম সেখানে ডেবিট উদ্বৃত্ত কি নির্দেশ করে? সম্পদ বলেছি, রাইট? এখানে যে প্রশ্নটা ছিল দেখো, ওই প্রশ্নের সাথে কাইন্ডা আমাদের কিন্তু একই রকম বুঝায়, হ্যাঁ, একই রকম বুঝাচ্ছে। প্রাপ্তি ও প্রদান হিসেবে উদ্বৃত্ত কি নির্দেশ করে? এখানে কি মূলধন তহবিল নির্দেশ করে, মোট প্রাপ্তি নির্দেশ করে, তহবিল নাকি মোট প্রদান? বলো তো কোনটা নির্দেশ করতে পারে? হ্যাঁ, ওকে, সবাই একটু বলো তো কি নির্দেশ করতে পারে এখানে? আমরা যদি বলি এখানে প্রাপ্তি প্রদান হিসেবে উদ্বৃত্ত নির্দেশ করে হচ্ছে মোট প্রদান, প্রাপ্তি থেকে কতটুকু প্রদান করা হলো সেইটা। সেটার পরে আমার আয় অতিরিক্ত ব্যয় হবে নাকি ব্যয় অতিরিক্ত আয় হবে সেটা আমরা বের করি। তো এখানকার মোট কনসার্ন হচ্ছে টোটাল প্রাপ্তি থেকে আমরা প্রদান কতটুকু বাদ দিয়ে আমাদের কাছে কতটুকু আছে, ওই আছেটুকুকে আমরা বলি হয় ব্যয় অতিরিক্ত আয় কিংবা আয় অতিরিক্ত ব্যয়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে মোট প্রদান ব্যাপারটাকে চুজ করতে পারি, ঠিক আছে? সো আনসার মেবি এটাই আছে, ইয়েস, মোট প্রদান। আচ্ছা, চলো আমরা একটা ম্যাথ করি, খুবই মজার একটা ম্যাথ। সো এই যে ম্যাথটা আছে আমাদের এখানে, একটু খেয়াল করো এই ম্যাথটাতে কি বলছে। এই ম্যাথটা করার আগে আমরা একটু খেয়াল করব, আমাদেরকে এই ধরনের ম্যাথে দুইটি বিষয় বের করতে বলতে পারে। একটা হচ্ছে চাঁদা প্রাপ্তির পরিমাণ কত, এটা বের করতে বলতে পারে। আরেকটা বলতে পারে আমাদেরকে চাঁদা আয়ের পরিমাণ কত সেইটা, ঠিক আছে? দুটো বিষয় বের করতে বলতে পারে, একটা হচ্ছে প্রাপ্তি, আরেকটা হচ্ছে আমাদের আয়। সো আমাদেরকে যদি প্রশ্নে চাঁদা প্রাপ্তি দিয়ে দেয়, যেমন এখানে প্রশ্নে চাঁদা প্রাপ্তি দিছে, তখন আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে আমরা কি করব বলো তো ভাইয়া, একটা নিয়ম ফলো করব। সেটা হচ্ছে
বিগত বিগত প্লাস অগ্রিম এই জাতীয় যা কিছু আছে সেগুলোকে আমরা হচ্ছে বাদ দিব, ঠিক আছে, বাদ। আর চলতি রিলেটেড যা কিছু আছে সেগুলোকে আমরা হচ্ছে যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা যখন প্রশ্নে চাঁদা প্রাপ্তি পাবো, আমাকে চাঁদা আয় বের করতে বলবে, তখন আমরা এই চাঁদা প্রাপ্তির সাথে আমরা বিগত প্লাস অগ্রিম রিলেটেড যা কিছু আছে সব কিছু বাদ দিব, আর চলতি রিলেটেড যা কিছু হচ্ছে সব কিছু আমরা যোগ করব। আর যদি প্রশ্ন এরকম হয় চাঁদা আয় দেয়া আছে বের করতে বলছে চাঁদা প্রাপ্তি, তখন উল্টায় যাবে। কি উল্টায় যাবে? চলতিটাকে আমরা হচ্ছে বাদ দিব, আর এই যে বিষয়টা হচ্ছে বিগত অগ্রিম সেটাকে আমরা হচ্ছে প্লাস করব। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, যদি বুঝে থাকো তো চলো আমরা এটা একটু সমাধান করে দেখাই। হ্যাঁ, সো এখানে কি বলছে দেখো তো, আমার 60,000 টাকা চাঁদা প্রাপ্তি আছে, সো লিখলাম 60,000। চাঁদা প্রাপ্তি যেহেতু দেওয়া আছে আমাকে অবশ্যই চাঁদা আয় বের করতে হবে। তাহলে যার মধ্যে 6,000 টাকা বিগত বছর, ভাইয়া বলেছে বিগত অগ্রিম বাদ, তাহলে এটা বাদ দিয়ে দাও। 8,000 টাকা পরবর্তী বছর মানে অগ্রিম, এটাওকে বাদ দিয়ে দাও। এরপরে বলছে চলতি বছরে কত আছে? 10,000 টাকা। তাহলে চলতি বছর হচ্ছে আমাদের 10,000। তাহলে দেখো তো কত আসে, 60 থেকে যদি বাদ দাও 54, বাদ দিলে হচ্ছে 46, আর 10 যোগ করলে 56। সো 56 কোথায় আছে? এই যে এখানে আনসার, খ নাম্বার। সো উত্তর হচ্ছে 17-র বি নাম্বার। ফাইন, তোমরা সবাই যারা বি নাম্বার 56,000 দিচ্ছ, জিলানি, রাকিব হাসান, মহুয়া মৌ, ওকে, হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের 56,000 টাকা। দ্যাটস ফাইন। ওকে, সিমিলার একটা বিষয় আসো পরবর্তীতে। কি বলছে একটু খেয়াল করো, বলছে বেতন খরচের পরিমাণ কত। এখন এই প্রশ্নটাতে কি কি আছে আমরা জানি। খরচ মানে কি ভাইয়া? বছরের শুরুতে যা ছিল তার মাঝামাঝি যা কিনেছি সব যোগ করব, এবং হাতে শেষে যা আছে সেটা বাদ দিলে খরচের পরিমাণ বের হয়ে যাবে। সিমিলারলি বছরের শুরুতে যা বেতন ছিল তার সাথে চলতি বছরটা যোগ করে আমরা কি করব? আমাদের শেষটা বাদ দিব, তাহলে আমরা খরচের পরিমাণটা পাবো। যেমন এখানে খেয়াল করো, আমার এখানে প্রাপ্তি প্রদান হিসেবে বেতনের পরিমাণ কত আছে? 13,000। তাহলে আমরা এখানে দিচ্ছি কত বলো তো? 13,000 টাকা। এর সাথে চলতি বছর মানে যোগ, তাই না? তো চলতি বছরে যেটা বকেয়া ছেড়ে এর সাথে যোগ করতে হবে 3,000, করলাম। তাহলে এখানে কত আসলো? 16,000। এবার দেখো বকেয়া অগ্রিম বাদ দাও। তাহলে এই যে আমাদের এখানে বলছে যে গত বছরের বকেয়া ছিল 2500 দিতে হবে, তাহলে আমরা এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে গত বছরটা এখানে যদি আমরা মাইনাস করি, খেয়াল করে দেখো 16,000 টাকা থেকে যদি তুমি হচ্ছে 2500কে মাইনাস করো, আনসার উইল বি কত? 13,500। কত? 13,500। ঠিক আছে, হিসাব বিজ্ঞান একটি ফাও সাবজেক্ট, ট্রু, সবই ফাও সাবজেক্ট এক্সেপ্ট বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। বুঝছেন? বাংলাদেশের চাকরি বাজারে আপনি যে সাবজেক্টে পড়েন এই 3টা বাদে, ম্যাথ সহ এই 4টা, বাকি সব কিছু আপনার জন্য ফাও সাবজেক্ট। কিন্তু আপনাকে পড়তে হবে কেন? আপনাকে ওই পর্যায়ে যেতে হলে, মানে ওই 4টা সাবজেক্টে ফোকাস করা অবধি যেতে গেলে আগে এই ধাপ পার করতে হবে, আর এই ধাপ পার করতে গেলে তোমাকে এই ফাও সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, ওকে। সো এটার আনসার হচ্ছে আমাদের কত বলো তো? 13,500 টাকা। ওকে, সো 13,500 ডান। এবার আসো আমরা একটা উদ্দীপক পড়ব, এবং এখান থেকে আমরা কি বের করব? আমরা 2016 সালের চাঁদায় বের করব। অনেকে এখানে পূর্ব এবং পরবর্তী বছর সাল থাকলে বুঝে না। 2016 বের করতে বলছে, তার মানে এর পূর্বে 2015টা হচ্ছে পূর্ব সাল, পরবর্তী রিলেটেড 2017 রিলেটেড যা আছে সব হচ্ছে অগ্রিম। এটা আমাদের হচ্ছে মূল বিষয়, এটা কাউন্ট করতে হবে। তাহলে দেখো চৌরঙ্গী ক্লাবের 2016 সালের 31 ডিসেম্বর বছরের চাঁদা প্রাপ্তি ছিল 80,000 টাকা। তাহলে চাঁদা প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। ওকে, যার মধ্যে 2015 মানে কি বিগত বছর, এই যে বিগত 2015 সালে অনাদায়ী চাঁদা ছিল 5,000। তাহলে অনাদায়ীটাকে বাদ দিয়ে দাও, 5,000কে আমরা মাইনাস করে দিলাম। এরপরে 17 সালের অগ্রিম, তাহলে অগ্রিমটাও বাদ দিয়ে দাও, এই যে এখানে অগ্রিমটাকে বাদ দিয়ে দিলাম। এবং চলতি বছরে বলছে আদায় হয়নি 1,000 টাকা, তাহলে চলতি বছর যোগ করে দাও, কারণ ভাইয়া বলেছে চাঁদা প্রাপ্তি দিয়ে ম্যাথ শুরু করলে এবং চাঁদা আয় বের করতে বললে, চাঁদা প্রাপ্তি দিয়ে শুরু করলে অবশ্যই চাঁদা আয় বের করবো আমরা, এছাড়া উপায় নেই। সেই ক্ষেত্রে বিগত অগ্রিম বাদ যাবে, চলতি যোগ হবে। তাহলে এখানে কি হচ্ছে? 80,000 থেকে 5 চলে গেলে 75, সেখান থেকে 5 চলে গেলে 70, 3 চলে গেলে 67, প্লাস 1 যোগ হলে 68। তাহলে এখানে হচ্ছে আমার এই 68,000 টাকা। ঠিক আছে, তো 19 নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে 68,000 টাকা। ঠিক আছে, ওকে, 68,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আচ্ছা,
পরেরটাতে 120 নাম্বার বলছে যে অগ্রিম চাঁদা প্রাপ্তি আমার 8,000 টাকা, যেটা আমার অগ্রিম চাঁদা প্রাপ্তি 8,000 টাকা আমাদের কিসে কিসে অন্তর্ভুক্ত হবে সেটা বলছে। তোমরা একটু সবাই বলো তো, অগ্রিম চাঁদা প্রাপ্তি 8,000 টাকা আমাদের হিসাবভুক্ত হবে কোথায়? প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে? নেভার, এইটা প্রারম্ভিক মূলধন তহবিলে যাবেই না। আয় ব্যয় হিসাবে অবশ্যই যাবে, আয় ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে, ইয়েস এটা যাবে। আর্থিক অবস্থা বিবৃতি অগ্রিম চাঁদা খাতে দায় হিসাবে যাবে। হ্যাঁ, আমাদের অগ্রিম চাঁদা অবশ্যই একটা দায়। আমি অগ্রিম বলতে কি বুঝি? সেবা দেই নাই বা টাকা নিয়েছি, তাই না? এটা একটা দায়। সো এখানে বোঝাই যাচ্ছে আমার প্রথমটা যেহেতু একেবারেই বাদ, তার মানে বাকি দুটো অবশ্যই অপশন আমাদের আছে, এছাড়া তো সিঙ্গেল কোনো অপশন নাই। সো আমাদের 2 এবং 3 হচ্ছে এখানকার সঠিক উত্তর। 19 নাম্বারটা তো বুঝাইলাম। 19 নাম্বারে কি ছিল? 19 নাম্বারে এখানে কি ছিল ভাইয়া? দেখো খেয়াল করে 19 নাম্বারে কি ছিল? এই যে 80,000 টাকা ছিল আমার চাঁদা প্রাপ্তি, সো 80,000 টাকা নিলাম। এরপরে বলছে পূর্বের বকেয়া ছিল 5,000, সেটাকে মাইনাস করলাম। এরপরে হচ্ছে কি আমার অগ্রিম চাঁদা আছে, সেটাকেও বাদ দিতে হবে, কারণ ভাইয়া বলেছে চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা বের করতে গেলে অগ্রিম এবং বকেয়া বাদ চলতিটার যোগ। তো চলতি কত আছে? 1,000 যোগ করে দাও। এই সব প্লাস মাইনাস করলে আমার উত্তর আসবে 68,000 টাকা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের 19 ডান আবার, অ্যান্ড 20 হচ্ছে আমাদের 2, 3 উত্তর। ওকে, 2 আর 3 20। সো আসো আমরা 21 নাম্বার একটু যাই। কি বলছে? বলেছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবে ডেবিট ব্যালেন্সকে কি বলে? ইয়েস, এবার দেখেন এই একই ধাঁচের প্রশ্ন আমরা এখানে অনেকভাবে দিলাম, যে কোনোভাবে পরীক্ষা আসতে পারে। আমরা প্রায় 4টা-5টা ধরন এখানে দেখিয়েছি। ঠিক আছে, ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়, এখন বলছে আবার আয় ব্যয় প্রতিষ্ঠানের ডেবিট ব্যালেন্সের কি বলে। ঠিক আছে, সো এরকম অনেকভাবেই তোমাকে ঘুরিয়ে পেঁচে কি করতে পারে, আমার প্রশ্ন দিতে পারে। সো একটু খেয়াল করতে হবে। বলছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসেবে ডেবিট ব্যালেন্সকে কি বলে? ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে আমাদের, আমি যা আয় করছি তার থেকে আমার ব্যয়ের পরিমাণ বেশি। ঠিক আছে, যা আয় করছি তার থেকে ব্যয়ের পরিমাণ বেশি। সো আমার উত্তর হচ্ছে আয় অতিরিক্ত ব্যয়, মানে আয়ের থেকে ব্যয় বেশি। ঠিক আছে, আয় অতিরিক্ত ব্যয় হবে। ওকে ওকে, আয় অতিরিক্ত ব্যয় হবে, রাইট? ইয়া, আয় অতিরিক্ত ব্যয়। 22 নম্বরে আসো। কি বলছে? অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিগত বছরে প্রাপ্য চাঁদা যদি হয় 2,000 টাকা, চলতি বছরে আমাদের চাঁদা, চলতি বছরের চাঁদা কত হবে? বলছে প্রাপ্তি 27,000, চলতি বছরে অগ্রিম প্রাপ্ত চাঁদা 1,500 টাকা এবং চলতি বছরের প্রাপ্য চাঁদা 1,000 টাকা হলে চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ কত? আবার চাঁদা আয় চাইছে, রাইট? সো আসেন আমরা একটু খেয়াল করি। এই যে দেখেন 27,000 টাকা চাঁদা প্রাপ্তি দেওয়া আছে, তাহলে আমরা এখানে 27,000 দিলাম। এরপরে আমরা চলতি বছরের অগ্রিম, এখানে বলছি কি যে বিগত বছরের প্রাপ্য চাঁদা 2,000, তাহলে বিগত বছর যে 2,000 টাকা ছিল সেটাকে বাদ দিতে হবে। এরপরে খেয়াল করো এখানে আমাদের অগ্রিম প্রাপ্ত ছিল কত? 1,500, সেটাও মাইনাস করতে হবে। 1,500কে মাইনাস করলাম। এরপরে আমাকে যোগ করতে হবে চলতি বছর কত? 1,000। এই 1,000 আমাকে যোগ করতে হবে। তাহলে এখন প্লাস মাইনাস করে দেখো কত হয়। 27,000 টাকা থেকে 2,000 মাইনাস করলে 25,000। 25,000 টাকা থেকে যদি 1,000 মাইনাস করি তাহলে হচ্ছে 24, তাহলে 23,500। 23,500 সাথে 1,000 যোগ করলে 24,500 টাকা উত্তর, মানে হচ্ছে বি নাম্বার, বাংলাদেশ। ঠিক আছে, বি নাম্বার, বাংলাদেশ। ঠিক আছে, সো আমাদের 22 নাম্বার উত্তর হচ্ছে কি বলতো? 24,500। 27,000 চাঁদা প্রাপ্তি, আমাদের এখান থেকে হচ্ছে বিগত বছর 2,000 মাইনাস করতে হবে, প্লাস অগ্রিম বছরে 1,500 বাদ দিতে হবে, প্লাস চলতি বছরে 1,000 যোগ করতে হবে। তাহলেই 24,500 টাকা আমরা পাবো, যেটা আমাদের এই বছরের চাঁদা আয়ের পরিমাণ। ওকে, সো 24,500। এবার বলছে যে আজীবন সদস্যের চাঁদা 60,000 টাকার 3/5 অংশ মূলধন জাতীয় প্রাপ্তি হলে মুনাফা জাতীয় কত? বলছে দেখেন 5-এর 3 অংশ, 5-এর 3 অংশ যদি আমার মূলধন জাতীয় হয়, ঠিক আছে, এটা যদি আমাদের 5-এর 3 অংশটা কি হয় বলো তো ভাইয়া? মূলধন জাতীয় হয়, তাহলে 5-এর 2 অংশ হচ্ছে অবশ্যই মুনাফা জাতীয়, তাই না? মুনাফা জাতীয়, এটা তো তোমরা সবাই বুঝো। 3-এর মধ্যে 5-এর মধ্যে 3 যদি হয় মুনাফা জাতীয়,
বাকি 2 অবশ্যই হচ্ছে তোমার কি সরি 5-এর 3 যদি হয় মূলধন জাতীয়, তাহলে 2 অবশ্যই মুনাফা জাতীয় হবে। সো এটাই জানতে চাইছে। তাহলে এই টাকাটা কত? 60,000। তাহলে 60,000কে কি করো, ডিরেক্টলি 2/5 দিয়ে দাও, কাটাকাটি করলে 5-12 = 60, সো 12,000 ইন্টু 2 মানে 24,000। সো আনসার হচ্ছে খ নাম্বার। না বুঝলে খ দিয়ে আসবো। আচ্ছা ওকে, সো আমরা যদি একটু বলি এটা, ঠিক আছে, আমি তোমাদেরকে যে খ নাম্বার থেকে মনে পড়লো একটা ইউনিভার্সিটির পরীক্ষার একটা মানে বিষয় বলি। আমাদের একবার একটা কুইজ হয়েছিল, বুঝতে পারছো? সেই কুইজের 10টা কুইজের কোশ্চেন ছিল, 10টাতে ক নাম্বার ছিল উত্তর, ঠিক আছে। এইদিকে আমরা কিছু ক, কিছু খ, কিছু গ, মানে এ, কিছু বি, কিছু সি, ডি এরকম দিচ্ছিলাম, কিন্তু টিচার বললো কি উত্তর একসাথে সবগুলো ক, মানে এ নাম্বার আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম, তুমি চাইলে সবগুলো খ দিয়ে আসতে পারো, দেখবা এখানেও তোমার 14-15টা হয়ে গেছে, ঠিক আছে। অন্তত ফেল করবা না, পাস করবা। তবে এটা করতে যায় না, একটু বুঝে শুনে করতে হবে, এটা কোনো ওয়ে না। ওকে, সো ওটা 24,000 ডান। এবার 24 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা একটু বলি, যে আয় ব্যয় বিবরণীতে স্থান পায়। আয় ব্যয় বিবরণীতে 23 নাম্বারটা তো বুঝাইলাম। 23 নাম্বার কি ছিল? 23-এ বলছে যে তোমাকে 60,000 টাকার মধ্যে যদি 60,000 টাকার যদি 3 অংশ, 5-এর 3 অংশ যদি মূলধন জাতীয় হয়, হ্যাঁ, তো 5-এর 3 অংশ মানে কি বলো তো? এই যে এই 60,000 ইন্টু 3/5, কাটাকাটি করো, 5-12 = 60, তাহলে 3-12 কত? 36 ভাইয়া। তাহলে 36,000 টাকা যদি হয় আমার মূলধন জাতীয়, তাহলে বাকি 24,000 মুনাফা জাতীয়। এভাবেও করতে পারো, অথবা 60,000 ইন্টু 5-এর 3 যেহেতু মূলধন জাতীয়, তাহলে 2 মুনাফা জাতীয় হবে। কাটাকাটি করো, দেখো এখানে 12 আসে, গুণ করলে দেখো 24। তুমি যে কোনোভাবে করতে পারো, ঠিক আছে। ওকে, এই এমএসটি আখিকে একটু করেন তো, ব্লক করে দেন তো, এর পাখনা গজাইছে। এমএসটি আখিকে একটু ব্লক করে দেন তো, ওর একটু ব্লক করেন। ওকে, আচ্ছা হ্যাঁ, কঠিন প্রশ্ন আসবে জুবাইর গালিব, আস্তে আস্তে ধাপে ধাপে কঠিনে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। আরে ওই কোশ্চেনে তো কেউই ফুল মার্কস পায় নাই, তাহলে সবারই কমন ছিল। কমন থাকবে কোত্থেকে বলো? তোমার 10টা চ্যাপ্টারে 1000 পেজের একটা বই থেকে 10টা কোশ্চেন সিলেক্ট করছে, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে সেখানে উত্তর করাটা আসলে 10টায় 10টা কতটা টাফ। হ্যাঁ, এরকম। আচ্ছা বলো, 24 নম্বর প্রশ্নের উত্তরটা একটু বলো। আয় ব্যয় বিবরণীতে স্থান পায়। আমরা মূলধন জাতীয় লেনদেন দেই, মুনাফা জাতীয় লেনদেন দেই, এবং মুনাফা জাতীয় নগদ বকেয়া লেনদেন উভয় আমরা দেই। এখানে বকেয়া আছে, এখানে বকেয়া আছে, এখানে এখানে কমন জিনিস, তার মানে এখানে আমাদের 3টাই হবে, ঠিক আছে। সো আমরা এখানে কি করি বলো তো? আমরা হচ্ছে এখানে 24-এর ঘ নাম্বার সবগুলোই আমরা দেই, ঠিক আছে। ওকে, আমরা এখানে 24-এর যদি গ দেই, তাহলে খেয়াল করো 2 আর 3, এখানে নগদ আছে, এখানে নগদ আছে, এখানে তো বকেয়া আছে, তাহলে এখানকার বকেয়া কি দোষ করলো? ঠিক আছে, আমাদের 1, 2, 3 সবই ঠিক আছে। হ্যাঁ, লিফো আসবে, কেন আসবে না ভাইয়া? সবই আসবে, যেহেতু ফুল সিলেবাস। লিফো তো সহজ, দিয়ে দিবা একদম পাক্কা মার্ক, ঠিক আছে, পাক্কা মার্ক নিবা। ওকে, 25 নম্বরে খেয়াল করো, একটা উদ্দীপক আছে, কি বলছে? একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিটে 85,000 টাকা ছিল। তাহলে আমার কি বলছে এখানে? 85,000 টাকা আছে। ওকে, আমাকে বের করতে বলছে কি, যে আয় ব্যয় হিসেবে চাঁদা কত, চাঁদা নামক আয় কত। তাহলে 85,000 টাকা আছে, বিগত বছরে চাঁদা প্রাপ্ত ছিল 8,000, এখান থেকে বিগত বছরটাকে বাদ দিয়ে দাও। ওকে, পরবর্তী বছরে চাঁদা হচ্ছে 5,000, সেটাকেও তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, এনাফ। এবার বলছে বছর শুরুতে বিগত বছরের অনাদায়ী ছিল এত, এটা কি চলতি ভাইয়া? বলো, এটা বছরের শুরুতে ছিল মানে কি এই উদ্বৃত্তের মধ্যে অলরেডি আছে। আমরা এই উদ্বৃত্ত আনছি মানে কি এই বছরের শুরুতে দিয়ে তো আমরা এখানে কাজ করছি, তাই না? তাহলে এইটাকে আর আনার কোনো দরকার আমার নাই, কারণ এখানকার উদ্বৃত্ত যেটা সেটা এটা ব্যবহার হয়েছে অলরেডি। তাহলে এখানে কত আছে দেখো, 85 থেকে 5 গেলে 80, 80 থেকে 8 গেলে হচ্ছে আমার 72,000 টাকা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানকার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। এই 10,000 টাকার এখানে কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই, ঠিক আছে। ওকে, সো আমরা এখানকার উত্তর নিচ্ছি কোনটা বলো তো ভাইয়া? 72,000। 26 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে? বিগত বছরের অনাদায়ী চাঁদা দেখাতে হবে। হ্যাঁ, বারবার শুধু চাঁদা, ঠিক আছে।
অনিয়মিতদের তো হচ্ছে গিয়ে তোমরা যেই সিলেবাসে পড়াশোনা করেছো সেই সিলেবাসই হবে, তোমাদের তো টেনশন করার কোনো কিছু নেই। যারা নিয়মিত তাদের না হচ্ছে গিয়ে ফুল হবে, ঠিক আছে। এই যে দেখো, বিগত বছরে অনাদায়ী চাঁদা দেখাতে হবে, অনাদায়ী চাঁদা যদি সেটা মূলধন তহবিলের সম্পদে দেখাতে হবে, ওকে। উদ্ধৃতপত্রের সম্পদে দেখাতে হবে, ওকে, 2000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আয় ব্যয় হিসেবে চাঁদার সাথে বিয়োগ করে 8000 টাকা দেখাইতে হবে, নিচের কোনটি সঠিক। আচ্ছা, 26 নম্বর যে প্রশ্নটি আছে সেটার উদ্দীপক কি আগে আছে? কত কত ছিল? 8000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ উদ্দীপকে আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে মূলধন তহবিলের সম্পদ 10,000 টাকা কারেক্ট। এরপরে হচ্ছে 10 থেকে 8 চলে গেলে 2 থেকে ওটা উদ্ধৃতপত্রে চলে যাবে, এবং বাকি 8 চলে যাবে হচ্ছে কি তোমার আয় ব্যয় হিসেবে চাঁদার সাথে বিয়োগ করে। সো আমরা এখানে 3টাকে উত্তর নিতে পারি, আমরা এখানে 3টাকে উত্তর নিতে পারি। 25 নাম্বার কি ছিল? 25 নাম্বার তো আমরা এই একই ম্যাথ বারবার করলাম ভাইয়া। যেমন এখানে 85,000 ছিল আমাদের, এই 85,000 টাকা থেকে আমাকে বাদ দিতে হবে বিগত বছরেরটা 8,000 দিলাম, এরপরে কি আমাকে বাদ দিতে হবে বাকি হচ্ছে প্রাপ্ত বছরে 5,000 এটা। এখন এখানে যে 10,000 টাকা আছে, এখানে তো তোমাকে ডিরেক্টলি বলা নেই যে এটা চাঁদা প্রাপ্তি, তাই না? এটা ডেবিটে আছে, এই চাঁদা প্রাপ্তিটা তুমি বের করছো এটাকে ইউজ করেই, সো এইটা এই জন্য আর কোনো দরকার নাই এখানে। এইটা বাদ দিলে 72,000 চলে আসবে, সো অ্যান্সার হচ্ছে আমাদের 72,000 টাকা, ঠিক আছে। ওকে, সো আমরা একটু মুভ করি 26-এ। 26 শেষ করলাম, 27 কি বলছে যে মূলধন তহবিল বলতে কি বোঝায়? হ্যাঁ, 26 গেল, 27 মূলধন তহবিল বলতে আমাদের কি বোঝায়? মূলধন তহবিল মানে অলওয়েজ পার্থক্য বোঝাবে। কিসের পার্থক্য? এখানে একটা আছে, এখানে একটা আছে। নগদ প্রাপ্তি প্রদানের পার্থক্য নাকি সম্পদ দায়? মূলধন সবসময় সম্পদ দায়ের পার্থক্য দেখাবে। কেমন? মূলধন সবসময় সম্পদ এবং দায়ের পার্থক্য আমাদের দেখাবে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে তোমার হচ্ছে বি, খ। ওকে, মূলধন তহবিল অব্যবসায়িক উদ্দেশ্যের জন্য একটি কি? দেখেন, তহবিল কি তহবিল বলছে ভাই? মূলধন তহবিল। মূলধন তহবিল তো মালিকানার সাথে অবশ্যই কি হবে বলো? মূলধন তহবিল সবসময় কি হবে? আমরা বলেছিলাম মালিকানা তহবিল বা মূলধন তহবিল যাই বলে সবসময় অন্তদায়, অভ্যন্তরীণ দায়, ঠিক আছে। সো এটা হচ্ছে অন্তদায়। কেমন? এটা কি বলো তো আমার? অন্তদায়। আচ্ছা, অন্তদায়। 29 নাম্বার দেখো, একটা ম্যাথ আসছে, আমরা একটু করি। কি বলছে দেখো, বলছে চলতি বছরে বিনিয়োগের ক্রয় মূল্যের উপর 5% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ছিল 3,775 টাকা। তাহলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত ছিল? আমরা জানি না। সো বিনিয়োগের প্রারম্ভিক মূল্য মানে হচ্ছে আমাদের 100%। হ্যাঁ, তাহলে 100% যেহেতু বিনিয়োগের প্রারম্ভিক মূল্য, আর এই 5% হচ্ছে আমার কিসের? আমার হচ্ছে সুদের, তাই না? তাহলে আমরা কি করব, এখানে 3,750 এটা কত পার্সেন্টের টাকা? 5%। তাহলে এইটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1%-এর টাকা পাবো, রাইট? আমরা আগে 1%-এর টাকা বের করব। 3,750 এটা হচ্ছে 5%-এর সুদের টাকা। তো আমরা আগে বের করতে চাই, তাহলে একটু কাটাকাটি করি তো কত আসে। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 7 = 35, তাহলে 7 থাকে 2, 5 × 5 = 25, আর হচ্ছে 0, 750। 5 × 7 = 35, 2 থাকে 25, 5 × 5 = 0। তাহলে আমার কত আসবে? 750। এটা হচ্ছে 1%-এর টাকা। তা আমরা যদি 1% পাই তাহলে তো আমি 100% বের করতে পারবো ভাইয়া, তাই না? তাহলে এইটাকে যদি আমি 100 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত? এই যে 75,000, 750-এর সাথে 3টা শূন্য যোগ হয়ে গেলে, এই অ্যাড হয়ে গেলে এটা 75 হয়ে যাবে, ঠিক আছে? 75,000, ঠিক আছে, 75,000 টাকা। তাহলে আমরা কি বললাম এখানে? দেখো কিভাবে বের করতে হবে, ট্রিক্স দিয়ে দিয়েছে বা একটা ক্লু দিয়েছে যে 5% সমান যদি হয় কত? 3,750। 5%-এর টাকা হচ্ছে 3,750, ঠিক আছে, 750 এটা। তাহলে 1%-এর টাকা কত ভাই? 3,750 ভাগ 5 সমান সমান 750। তাহলে 100% সমান সমান কত? এইটা ইন্টু 100 দিয়ে দিবা, শেষ। তাহলে কত আসবে? 75,000 টাকা, ঠিক আছে, 75,000 টাকা। সো 29 নাম্বার বি। সো এরপরে চলি আমরা 30 নাম্বার। কি বলছে? বলছে বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরেও অনাদায়ী আছে, এর সঠিক প্রয়োগ কি আমাদের? বিগত বছর অনাদায়ীটা চলতি বছরও অনাদায়ী আছে, যেটা সঠিক প্রয়োগ কি আমাদের বলো? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস চ্যাপ্টার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরও অনাদায়ী আছে, এর অর্থ সেটা মূলধন তহবিলের সম্পদ হিসেবে যাবে। বিগত বছর অনাদায়ী চাঁদা চলতি বছর অনাদায়ী আছে, বিগত বছরটা এই বছরের জন্য চলতি সম্পদ, ব্যালেন্স আসে আর কি।
মূলধন তহবিলের সম্পদ মানে উদ্ধৃত পত্রের সম্পদ। সো আনসার 2, 3 এটা এখানে যাবে না। ঠিক আছে, 30-এর আনসার হচ্ছে আমাদের গ নাম্বার। দেখি তো কি আছে। ইয়েস, এটা হচ্ছে 2 আর 3। সো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। দ্বিতীয় অধ্যায় তোমরা সবাই জানো, খুবই চমৎকার একটি অধ্যায়। সেটা কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে কি আমাদের প্রথমটা আমরা অব্যবসায়ী করাইলাম, এবার আমরা অংশীদারি চলে আসলাম। ঠিক আছে, খুবই চমৎকার মজার একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে অংশীদারি। ঠিক আছে, সো আমরা একটু অংশীদারিতে চলে আসি। তোমরা সবাই একটু কমেন্টস করো, বন্ধুদেরকে একটু মেনশন করো যে আমরা প্রথম চ্যাপ্টারটাকে পেরিয়ে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি। সবাই একটু লাইভটি শেয়ার করো, আবার একটু বলছি শেয়ার করো ভাইয়া, ঝটপট একটু শেয়ার করো, একটু বন্ধুদেরকে মেনশন করো এবং আমাকে একটু সঠিক উত্তরটা জানাও যে অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এ আসছিল, এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটা মাথায় রাখবা, অনেক গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সো বলছে যে এটি একটি চুক্তি নির্ভর ব্যবসা। ইয়েস, আমাদের অংশীদারি ব্যবসাটা অবশ্যই আমরা বলবো এটা একটা চুক্তি নির্ভর ব্যবসা। সো এটা কারেক্ট। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দায়টা অসীম, কিন্তু আমরা অংশীদারি ব্যবসাকে নীতিগত কোনো ধরনের প্রয়োগ বা পর্টাল বলতে পারি না। সো আমরা এখানে যেহেতু 3 নম্বর বলতে পারছি না, তাহলে 1 এবং 2কে আমরা হচ্ছে অবশ্যই একদম অ্যাকিউট আনসার হিসেবে নিতে পারি। ঠিক আছে, সো আমরা 1-এর ক নাম্বারকে উত্তর নিচ্ছি। ওকে, সো 1-এর ক। 2 নম্বর বলছে বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। রাইট, 2 থেকে 10, 2 থেকে 20 হয়, তাই না? সাধারণ অংশীদারি ব্যবসা ক্ষেত্রে 2 থেকে কত হয়? 20। রাইট, আর ব্যাংকিং অংশীদারি ব্যবসা ক্ষেত্রে কত হয়? 2 থেকে হচ্ছে কি কত হয় বলো তো ভাইয়া? 2 থেকে কত হয় বলো তো ভাইয়া? 10। সাধারণে 2 থেকে 20, ব্যাংকিং অংশে 2 থেকে 10। তাহলে আমরা এখানে একটু বলি সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। দ্যাটস কারেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি বলছে? বৈশিষ্ট্য অনুযায়ী অংশীদারি ব্যবসায় প্রচারিত অত্যাবশ্যকীয় এবং অংশীদারদের দায়ের পরিমাণ অসীম। এটাও কারেক্ট, কোনো সমস্যা নেই। এখন এখানে বলছে অংশীদারি বৈশিষ্ট্য অনুযায়ী অংশীদারি ব্যবসায় প্রচারিত অত্যাবশ্যকীয় না, অত্যাবশ্যকীয় ব্যাপারটা না, তাদের মধ্যে কোনো বাধ্যবাধকতামূলক বিষয় থাকবে না যে প্রচার করতেই হবে। সো এখানে উত্তর হচ্ছে আমার 1 আর 3। এখানে উত্তর হচ্ছে আমাদের 1 আর 3। ঠিক আছে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, এখানে উত্তর একটু দাগায় নাও, 1 আর 3। এরপরে বলছে যে অংশীদারি ব্যবসার কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? 1932, যেটি একটি ভারতীয় অংশীদারি আইন। ঠিক আছে, ভারতীয় অংশীদারি আইন, এটা তোমরা সবাই জানো, এগুলো বেসিক জানতে হবে একটু। ঠিক আছে, তারপরে আসো কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এই চুক্তি আবার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে গিয়ে তোমার মৌখিক, দেন হচ্ছে গিয়ে তোমার লিখিত, আরেকটা হচ্ছে তোমার লিখিত ও নিবন্ধিত। আর এখানকার মধ্যে এই লিখিত এবং নিবন্ধিত যেটা আছে, এটাকে তোমার একটা দলিল হিসেবে কাউন্ট করা যায়। কি বলা যায়? দলিল। ঠিক আছে, সো ডিড। তো এখানে চুক্তির উপর ভিত্তি করে সবকিছু হয়। এরপরে আসো, নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যবাধকতামূলক? সেটা হচ্ছে চুক্তি। আমাদের অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি বাস, চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসা হইতে পারে না। চুক্তি ব্যতীত কোনোভাবেই অংশীদারি ব্যবসায় হতে পারে না, হতে পারে না। বাট যদি তোমাকে বলে চুক্তিপত্র, এই চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে। চুক্তিপত্র মানে চুক্তির বিষয়াবলী যেই পত্রে লিপিবদ্ধ থাকে, সেটাই চুক্তিপত্র। রাইট, ওকে। কি চার্জ নাই? কেন? ওকে, এরপরে আসো, বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন 1932, এটা তোমরা দেখলে একটু আগেই। কোনটি অংশীদারি ব্যবসার উপাদান নয়? আচ্ছা আসো, কোনটি অংশীদারি ব্যবসার উপাদান নয়? মানে হচ্ছে এলিমেন্টস নয়। একাধিক সদস্য, মুনাফা অর্জন, মূলধন অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক। আমরা যদি একটু উত্তর করার চেষ্টা করি, 7 নাম্বার উত্তর আমরা কি দিতে পারি বলো তো ভাইয়া? আমরা এখানে 7 নাম্বার উত্তর কি দিতে পারি ভাইয়া বলো তো? দেখো, একাধিক সদস্য, দ্যাটস কারেক্ট, কোনো সমস্যা নাই। 2-এর অধিক, মুনাফা অর্জন করে, এটাও কোনো সমস্যা না। পারস্পরিক আস্থা বিশেষ অংশীদারি ব্যবসায় মাস থাকতেই হবে।
মূলধন অনুপাতে যে বন্টন করবে এইসব ব্যাপারটা আমরা কোম্পানি দেখেছি, তাই না? মূলধন অনুপাতে বন্টন করবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা আমরা দেখি, কোম্পানির ব্যবসার ক্ষেত্রে তারা কি করে থাকে বা এখানে করতে পারে, বাট বাধ্যতামূলক ব্যাপারটা না। হ্যাঁ, মূলধন অনুপাতে হইতে পারে, আমরা ম্যাথে করার সময় হচ্ছে মূলধন অনুপাতে করেছি, রেশিও অনুপাতে করেছি, বাট বাধ্যতামূলক ব্যাপারটা এরকম না। আমাদের হাতে অনেক অপশনস আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা যে কোনোটা চুজ করতে পারি। এটাই যে বাধ্যভাবে নিতে হবে ব্যাপারটা এরকম না। সো এই বাধ্যতামূলক কথাটার কারণে আমাদের এটাকে বাদ দিতে হচ্ছে। সো এখানকার উপাদান হচ্ছে আমাদের এই গ নাম্বার, রাইট? ওকে, এরপর সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, এটা নিয়ে পেঁচাল পাড়ার কিছু নাই। সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন, এটা নিয়েও পেঁচাল পাড়ার কিছু নাই, ঠিক আছে? তারপরে আসো এই যে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সাধারণের ক্ষেত্রে হচ্ছে কি কত ছিল বলো? সাধারণের ক্ষেত্রে ছিল হচ্ছে 20, আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের 10। ব্যাংকিং ব্যবসা, ঠিক আছে? সাধারণে এখানে দুটোর ক্ষেত্রে সর্বনিম্ন 2, ব্যাংকিংয়ের 10 জন সর্বোচ্চ, সাধারণে হচ্ছে 20 জন সর্বোচ্চ। এনাফ। অংশীদারি ব্যবসা, অংশীদারির দায় কী রূপ বলো? একটু আগে আমরা বললাম অংশীদারি ব্যবসাকে আমরা 2 ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা সাধারণ অংশীদারি ব্যবসায়, আরেকটা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। কিন্তু নর্মালি অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি? আমরা নর্মালি অংশীদারি ব্যবসা বলতে সাধারণ কি বুঝি? তো তাদের দায়টা সবসময় অসীমই থাকবে, ঠিক আছে? কি থাকবে আমাদের? অসীম থাকবে। আচ্ছা, চুক্তির অবর্তমানে অংশীদারগণ কি হারে মূলধন সরবরাহ করবে? ভাই চুক্তিতে কিছুই লেখা নাই, সমহারে, ঠিক আছে? আমার কত রেটে, কত রেশিওতে, কত পার্সেন্টেজে তাদেরকে আমার রেট দিতে হবে ইন্টারেস্টের, এটা চুক্তিতে নাই, কন্ট্রাক্টে নাই। সো হোয়াট, আমি কি করব? আমি এখানে যতজন অংশীদার আছে তাদেরকে সমহারে অনুযায়ী আমি কি করব? সব কিছু ডিভাইড করে দিব ইকুয়ালি, ঠিক আছে? যাতে তাদের মধ্যে কোনো বৈষম্য বা ডিসক্রিমিনেশন ব্যাপারটা না আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? ওকে, এরপরে আসা হচ্ছে গিয়ে অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব, নট আপটন, দিস ইজ আবন্টন। ওকে, আবন্টন হিসাবের ক্রেডিট দিকের দফা কোনটি? মানে যেটাকে আমরা ক্রেডিট মানে কি ডান সাইড বুঝি সেটা। অংশীদারিতে বেতন এটা ডেবিটে যায়, অংশীদারিতে মূলধনের সুদ ডেবিটে যায়, ঋণের সুদ ডেবিটে যায়, বাট উত্তোলনের সুদ হচ্ছে আমার ক্রেডিট সাইডে যায়। সো দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। ওকে, তারপরে আসেন 14 নাম্বার, চুক্তির অবর্তমানে একটাই মাত্র সুদ আমরা ধার্য করতে পারি। চুক্তিতে বলা নাই একটাই সুদ, সেটা হচ্ছে ঋণ, আর সেটা হচ্ছে 6%। এটাও ভারতীয় অংশীদারি আইন, ঠিক আছে? ইন্ডিয়ান যে পার্টনারশিপ আমাদের অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী এটা কাজ করে, ঠিক আছে? 6%। এই যে আরেকজন আমার ব্লু কার্ড চশমা নিয়ে পড়ছে, সে পড়াশোনায় ব্লু কার্ড চশমা নিয়ে আসে। হ্যাঁ, তোমার এখন একটা দাম বলো। আচ্ছা, ওকে। অংশীদারি চুক্তির বর্তমানে একজন অংশীদার নিজের কোনটি প্রাপ্য হবেন? ওই যে একটু আগে বললাম ঋণের সুদ ব্যতীত কোনো কিছু প্রাপ্য হবে না যেগুলো চুক্তিতে থাকবে না, ঠিক আছে? কোনো কিছু, আমাদের ঋণের সুদ ব্যতীত কোনো কিছু সে পাইতে পারে না। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আসেন, চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারে অংশীদারদের মুনাফা বন্টন করা হয় সমান অনুপাতে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে হচ্ছে সহজ, বাট পরীক্ষার হলে দেখা যাবে যে আপনি পারেন কিন্তু একটা দাগাইতে যে আরেকটা দাগাই ফেলছেন, কারণ অতি সহজ, এই জন্য ভুলটা করব। অংশীদারি কারবারে চুক্তির অবর্তমানে কি কি ঘটে? ঢাকা বোর্ডে আসছিল এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু খেয়াল করে দেখো। মাঝেরগুলো সেম ছিল জন্য আমি একটু ইগনোর করেছি ভাইয়া। ওকে, 18 নম্বর প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো। অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে কি কি ঘটতে পারে? অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে, দ্যাটস কারেক্ট। সকল অংশীদারদের সম্মতি ব্যতীত, নট ব্যতীত, সম্মতি নিতে হবে, কনসেন্ট ছাড়া কিছু হবে না অংশীদারি ব্যবসায়, সবার কনসেন্ট থাকতে হবে। অংশীদার আগমন পুরাতন অংশীদারদের অবসান করতে পারে? নো, নেভার। অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে বর্তায়, ইয়েস, তাদের দায় ব্যক্তিগতভাবে জন্মায় এবং সামগ্রিকভাবেও আসবে। নিজের জন্য দায়টা বের করতে হতে পারে, অন্যের জন্য বের করতে হতে পারে। সো 1-3, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 1-3, একটু খেয়াল করো। হ্যাঁ, ওকে। 19 নম্বর প্রশ্ন, অংশীদারি ব্যবসায় মূল বৈশিষ্ট্য কি কি? অংশীদারি ব্যবসায় মূল বৈশিষ্ট্য সব, এখানে যা আছে সব, চুক্তি, একাধিক সদস্য, অসীম দায়, সব, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, অল অফ দিস। ওকে, এবার আসে সুদের পরিমাণ জানতে চাইছে। এই যে আমরা একটু আগে পড়ছিলাম, এখানে কোনো ধরনের সুদ লেখা নাই, মানে ঋণের ক্ষেত্রে
আমাদের ইন্টারেস্ট কত দিতে হবে সেটা নাই, তার মানে আমরা জানি 6%। তো বিথি তার অংশীদারি কারবারে বছরের মাঝামাঝি সময়ে মাঝামাঝি খেয়াল রেখে 1 লাখ টাকা ঋণ প্রদান করে। তাহলে 1 লাখ টাকা যেহেতু আমাদের ঋণ প্রদান করে, এখানে কিছু বলা নাই, তার মানে কত 6%, তাহলে 6/100, এটা কাটলাম, তার মানে কত আসে আমাদের 6000। এখন এটা তো ফুল বছরের, এটা তো 12 মাসের হয়ে গেল, তাই না? বলছে মাঝামাঝি, তাহলে এটাকে অর্ধেক করলে তো মাঝামাঝি হয়ে যায়। তাহলে এটাকে তুমি কি করতে পারো, 2 দ্বারা ভাগ করতে পারো, অথবা এটা 2 দ্বারা ভাগ করলে 3000 চলে আসবে, অথবা তুমি 6000কে এইভাবে লিখতে পারো 6/12, তাও একই কথা, অথবা 6000কে তুমি ইন্টু হাফ দিতে পারো, তাও একই কথা। সো উত্তর হচ্ছে আমাদের 3000 টাকা। উত্তর হচ্ছে আমাদের 3000। 1 লাখের 6% 6000, তার অর্ধেক 3000, সহজ আলাপ। 1 লাখের 6% 6000, তার অর্ধেক 3000। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসে অংশীদারি ব্যবসা নিবন্ধন বলতে কি বোঝায়? নিবন্ধন মানে কি? আমাদের নিবন্ধনকে আমরা বলি অংশীদারি ব্যবসা জন্ম সনদ, তাই না ভাইয়া? কি বলি আমরা? জন্ম সনদ। এই জন্ম সনদের সময় কিসের নিবন্ধন করা হয়? কন্ট্রাক্টের। চুক্তিপত্র ব্যতীত অন্য কোনো কিছু নিবন্ধন করি না। চুক্তির অবশ্যই করি, বাট চুক্তির তো আসলে ডিরেক্টলি হয় না, চুক্তিপত্র অর্থাৎ লিখিত চুক্তিপত্র, চুক্তির বিষয়াবলীগুলি যে পত্রে লেখা থাকে, লিপিবদ্ধ থাকে সেটা। সো এটা হচ্ছে গ নাম্বার। এরপরে আসা হচ্ছে প্রত্যেক মাসে প্রথমে উত্তোলন করা হলে মোট উত্তোলনের উপর গড়ে কত মাসের সুদ ধার্য করতে হবে? যদি প্রথম হয় তাহলে 6.5 মাস, যদি মাঝে হয় অথবা উইথআউট মান্থ, হ্যাঁ, কোনো মান্থের ক্লুই দেওয়া নাই, বা উইদাউট কন্ডিশন, আমরা যদি একটু লিখে এটা বেটার হয়, উইদাউট কন্ডিশন, সেক্ষেত্রেও 6। আবার বছরে যদি শেষে আমি যাই তাহলে আমি 5.5 মাসের সুদ ধার্য করব। মাসের শুরুতে 6.5, কোনো কন্ডিশন নাই, শুরুতে শেষে না মাঝে কিছুই নেই, অথবা মাঝে বলা আছে তখনও 6, শেষে হচ্ছে 5.5। সো শুরুতে বলছে মানে 6.5%। ওকে, উত্তোলনের সুদ ধার্য করলে কি হবে? উত্তোলনের যদি সুদটা আমরা ধার্য করি, বলো, আমরা উত্তোলনের সুদ ধার্য করলে কি হবে? এখানে 23 নাম্বার, আমরা এই উত্তোলনের সুদটা ক্রেডিট পাশে বসাই। ক্রেডিট পাশের সামগুলোকে আমরা যোগ করেই তো ডেবিট পাশ বাদ দেই। ক্রেডিট পাশ যোগ করে যদি আমরা ক্রেডিট পাশ বাদ দেই, তার মানে আমরা কি পাই? বন্টনযোগ্য মুনাফা। তো ক্রেডিট পাশ যত বেশি হবে, আমার এই পাশে বাদ দেওয়ার পরেও বন্টনযোগ্য মুনাফাটা তত বাড়বে, তাই না? ক্রেডিট পাশ বেশি যত, এখান থেকে আমি যা সিমিলার রাখলাম, ধরো আগে ক্রেডিট পাশে আমার 5000 আছে, এখানে ডেবিট দিকে আমার হচ্ছে কত আছে? 2000 আছে, তাহলে আমার এখানে বন্টন আসবে 3000। এখন এটা সেম রেখে এখানে যদি আমি 5 থেকে 10 করি, তাহলে এখানে কত আসবে? 7000 না? বেড়ে যাবে না? সেখানে বৃদ্ধি পাবে বন্টনযোগ্য মুনাফা। যদি আমি উত্তোলন সুদটা ধার্য করি এই 5-এর সাথে আরও 5, ঠিক আছে, তাহলে আমার বন্টনযোগ্য লাভ কি পাবে? বৃদ্ধি পাবে। এখানে হ্রাস পাওয়ার কোনো কারণ নাই। ওকে, তারপরে আসেন 24। কি বলছে? অংশীদারটি চলতি হিসেবে ডেবিট উদ্বৃত্ত ব্যবসায় কি প্রকাশ করে? চলতি হিসাবের উদ্বৃত্ত ডেবিটও হইতে পারে, আবার চলতি হিসাবের উদ্বৃত্ত আমার ক্রেডিটও হইতে পারে। তবে আমাদের যদি চলতি হিসাবে স্বাভাবিক যেহেতু ক্রেডিট, আর ডেবিট বললে সেটা হচ্ছে আমাদের কি বোঝাবে বলো তো ভাইয়া? দায়। কি বোঝাবে? দায় বোঝাবে। কি বোঝাবে? দায় বোঝাবে। ওকে, এরপরে 25 নাম্বার বলছে, দেখো কি এটা? সিলেট বোর্ড 23-21 আসছে কমন, দুটা বোর্ডে পরপর একই বোর্ডে একই প্রশ্ন, একই বোর্ডেরই কোশ্চেন আসছিল। অংশীদারগণ প্রত্যেক মাসে মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। মাঝামাঝি, তাহলে 6 মাস শেষ। মাঝামাঝি করলে কয় মাস? 6 মাস। কোনো মাসে কত উল্লেখ না থাকলেও কয় মাস? 6 মাস। আসেন এবার এটাকে সমাধান করি। বলছে হানিফ কারবার থেকে বছরে 20,000 টাকা উত্তোলন করে। ভাই, এই উত্তোলনের টাকাটা আমার বছরেও থাকতে পারে, আবার এটা আমার মাসেও থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে সুদ কখনো বছরে হবে না। বছরে হবে না, সুদ সবসময় কি হবে? মাসিক। ঠিক আছে, সুদ সবসময় কি হবে? মাসিক। সো বি কেয়ারফুল। উত্তোলনের টাকাটা আমার বছরেও থাকতে পারে, মাসেও থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট সুদের কথা যদি আমি বলি, সুদ কখনো বছরে হবে না, সুদ সবসময় মাসিক হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে টাকা আছে কত? 20,000, এখানে পার্সেন্টেজ আছে কত?
10%। তার মানে কত আসবে আমাদের, এটা কাটলে 2000 টাকা আর কি। হ্যাঁ, 2000 টাকা যদি আসে, এখন এখানে আবার কিছু বলে নাই, মানে কোন সময় উত্তোলন করছে, কোনো কন্ডিশন নাই। কোনো কন্ডিশন না থাকলে 6 মাস, তাহলে 6/12 মানে হাফ আর কি। হ্যাঁ, তাহলে আমার 2000 টাকার 6/12 অংশ মানে হচ্ছে কত, এই 1000। হাফ কিভাবে আসলো, এই যে 6 দ্বারা কাটো, এখানে 1 এখানে 2, হাফ। তাহলে 2000 অর্ধেক কত, 1000। তো আনসার হচ্ছে এখানে খ নাম্বার। আনসার কি নাম্বার, খ নাম্বার। ঠিক আছে, ওকে। এরপরে কোন কোম্পানি কর পরবর্তী মুনাফা, আচ্ছা কোনো কোম্পানির যদি কর পরবর্তী মুনাফা পরিমাণ যদি 4,50,000 টাকা হয় এবং করের হার এত, খেয়াল করে এখানে একটা ফর্মুলা আছে, কর পূর্ব সবসময় 100%, করের পরিমাণ যা দিবে, এখানে কত দেওয়া আছে 40, এখানে কর 40 যদি হয়, তাহলে কর পরবর্তী কত হবে 60%। ঠিক আছে, তাহলে এই অ্যামাউন্টটা কিসের, খেয়াল করো, এই অ্যামাউন্টটা কিসের, এই অ্যামাউন্টটা হচ্ছে আমার এই যে কর পরবর্তী, তাহলে 4,50,000। এই অ্যামাউন্টটা যদি পরবর্তী হয় তাহলে এটা কত পার্সেন্ট টাকা, 60। এটাকে যদি আমি কি করি, যার টাকা তাকে তার পার্সেন্ট দ্বারা ভাগ করলে 1% পাওয়া যায়। তাহলে 4,50,000কে 60 দ্বারা ভাগ করলে 1% পাবো, এবং যা বের করতে চাই তার দ্বারা গুণ করবো। কি বের করতে চাই, কর পূর্ব, কর পূর্ব মানে কত 100%। তাহলে আমি এখানে কি করব, 100 দিয়ে দিব। কাটাকাটি করলে কি হবে একটু খেয়াল করো তো, এখানে কাটলাম এখানে কাটলাম, যদি আমি 2 দ্বারা কাটি এখানে 3 আসবে, 2 দ্বারা কাটলে এখানে 50 আসবে, রাইট। 3 দ্বারা কাটলে হচ্ছে 3 15 45, তাহলে 1 2 3, 3টা শূন্য থাকবে, 15,000, সাথে এখানে হচ্ছে 5, তাহলে 5 15 75, তাহলে এখানে 75 থাকবে, আর এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 4টা শূন্য, 2 3 4, 7,50,000 কোথায় আছে, এই যে খ নাম্বার 7,50,000। ঠিক আছে, 7,50,000। 1000 হলো কেন, কারণ বলছিল এখানে আমরা বলছি যে উত্তোলনের সুদ কখনো বাৎসরিক হয় না, হ্যাঁ সবসময় মাসে হয়, কিন্তু ওখানে মাসের প্রথমেও কথা বলাটাই, শেষেও বলা নেই, মাঝেও বলা নেই। আমরা বলেছি মাসের প্রথমে হলে 6.5 মাসের, মাঝামাঝি বা কোনো কন্ডিশন না বলে দেওয়া থাকলে 6 মাসের, শেষে বলে 5.5 মাস। এজন্য ওই যে 2000 টাকা ছিল সেটা ছিল পুরো বছরের, ওটাকে অর্ধেক করা হয়েছে 6 মাসের 1000, সেই জন্য হয়েছে এখানে 1000। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন, 7,50,000 আর কি। এবার আসো এখানে কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার থেকে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে কত মাসে, এই থেকে শুরুতে বলছে, শুরুতে বলে 6.5 মাস, এটা হচ্ছে শেষে। ঠিক আছে, এটা শেষে, আর এটা হচ্ছে মাঝে, মাঝে অথবা কোনো কন্ডিশন যদি না থাকে, উইদাউট কন্ডিশন, এই অর্থে এটা, সেই জন্য ওখানে আমরা 2কে হাফ নিচ্ছিলাম। ঠিক আছে, 29 নম্বরে কি বলছে, অংশীদারি কারবারে বিলোপ ঘটে যদি অংশীদার দেউলিয়া হয়, কারেক্ট, মৃত্যু হইলে, কারেক্ট। এখন এইটা বলো, অংশীদারদের অবসর গ্রহণ করলে কি আমরা কাইন্ড অফ তাদেরকে বলতে পারি কি না, বলো তো ভাইয়া। এখানে 3টা অপশনের মধ্যে সে নিজে থেকে অবসর গ্রহণ করছে, নিজে থেকে অবসর গ্রহণ করছে, এখানে কোনো ধরনের কারণ হবে না বিলোপের জন্য। সো আমরা এখানে 1 আর 2কে চুজ করব। ঠিক আছে, আমরা 1 আর 2কে চুজ করব, নট 3। সে নিজে করছে, তাকে অন্য কোনো কারণে বিলোপ সাধন করতে বা অবসর নিতে আমরা বাধ্য করি নাই। ঠিক আছে, ওকে। এবার আসলে আমরা 3য় অধ্যায়ে চলে যাই। এই 3য় অধ্যায়ের ক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু ম্যাথ পাবো যেগুলো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, দেখো কি বলছে, এটা হচ্ছে নগদ প্রবাহনী চ্যাপ্টার। ঠিক আছে, কোন বিবরণীতে নগদ আগমন ও বহির্গমন দেখানো হয়, উত্তর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে, আমরা যে বিবরণীর মধ্যে নগদের আগমন আন্তঃপ্রবাহ, নগদের বহির্গমন বহিঃপ্রবাহ দেখাই, তাকে আমরা বলেছি নগদ প্রবাহ বিবরণী। কি বলি, নগদ প্রবাহ বিবরণী। আচ্ছা, এরপরে আসো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত উপস্থাপন বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, পরবর্তীতে কি করা হয়েছে, আমাদের বাধ্যতামূলক করা হয়েছে যে কোনো ধরনের পাবলিক লিমিটেড কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যায়, তোমরা জানো, একটা হচ্ছে পাবলিক প্রাইভেট। এর মধ্যে
পাবলিক লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বলে দিয়েছে 94 সালে যে তোমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতেই হবে, তোমাদেরকে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমার অর্থের আগমন বা আন্তঃপ্রবাহ এবং বহির্গমন বা বহিঃপ্রবাহ দেখাতে হবে। সে অনুযায়ী উত্তর হচ্ছে গ নাম্বার, পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী প্রবাহ, নগদ প্রবাহ? আন্তর্জাতিক হিসাবমান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী মূলত হচ্ছে আমরা নগদ প্রবাহ বা সিএফ তৈরি করি, ঠিক আছে। ওকে, এরপরে IS 7 অনুযায়ী আমাদের এখানে যদি বলে কার্যক্রমকে 3 ভাগে দেখানো হয়, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, আরেকটা হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম, ঠিক আছে। এই 3টা কার্যক্রম। পদ্ধতি যদি বলেন তাহলে পদ্ধতি রয়েছে 2টা, এক হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, 2 হচ্ছে পরোক্ষ পদ্ধতি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমাদের প্রত্যক্ষ পদ্ধতি সবসময় আসে না, পরোক্ষ পদ্ধতির ম্যাথগুলো আমাদেরকে সবসময় করতে হয়, এটা একটু মাথায় রাখতে পারেন। হ্যাঁ, আমরা এখানেও যে ম্যাথগুলো করব সেগুলো মূলত হচ্ছে আমরা এই প্রত্যক্ষ পরোক্ষ দিয়ে আমরা করব। নগদ প্রবাহ বিবরণী কি? একটি নগদ প্রাপ্তি প্রদান বিবরণী, মানে আদান প্রদান, আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ আর কি। বাংলাদেশে কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে? আমরা একটু আগে দেখলাম যে পাবলিক লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো আছে, ঠিক আছে। পাবলিক লিমিটেড কোম্পানি মানেই সেটা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, ঠিক আছে। সো এটা জাস্ট প্রশ্নটা একটু ঘুরাই দিছে আর কি। কি বলছে? নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় নগদ অর্থের আগমন, নগদ অর্থের নির্গমন। এবার বলেন আমরা কোনো ধরনের পরিবর্তনকে দেখতে পারি কিনা? আমরা যখন এখানে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে যাব সেক্ষেত্রে আমরা দেখি চেঞ্জেস, কারেন্ট অ্যাসেটের বৃদ্ধি, কারেন্ট অ্যাসেটের হ্রাস অথবা বৃদ্ধি, ঠিক আছে। আবার কারেন্ট লায়াবিলিটির হ্রাস অথবা বৃদ্ধি। তো এই যে হ্রাস বৃদ্ধি বাড়ছে কমছে এটাই তো পরিবর্তন, তাহলে অর্থের অবশ্যই চেঞ্জেস দেখতে পারি আমরা। তাহলে এখানে হচ্ছে আমাদের অবশ্যই 1, 2, 3 হবে, ঠিক আছে। 1, 2 এবং 3 হবে সবগুলো। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী হিসাব বিজ্ঞানে কোন নীতি অনুযায়ী তৈরি করা হয়? মনে রাখবেন এটা হচ্ছে কি আমাদের এখানে খেয়াল করেন, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো, তারপরে হচ্ছে বিষদায় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, এই যে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ যেটাকে আমরা বললাম, নগদ প্রবাহ, বিষদায় বিবরণী এবং আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, এই সবগুলো আমাদের একটা, ঠিক আছে, সবগুলো একটা নিয়ম আছে যে নীতির কথা বলছে, সেটা হচ্ছে আমাদের হিসাবকাল নীতি অথবা সময়কাল নীতি অথবা কালীন নীতি, একই কথা। হিসাবকাল, সময়কাল, কালের ধারণা বা নীতি। তো এখানে অপশনে দেখো এই যে হিসাবকাল, সময়কাল, কালীন কিছুই নাই, ঠিক আছে। তাহলে এখন এই 4টা অপশনের মধ্যে যদি আমি চুজ করে এক্সাক্ট উত্তর নাই, তাহলে কোনটাকে নিব আমি? বকেয়া হবে না, বকেয়া নগদান একসাথে হবে না। চলমান ধারণা কখনোই আমাদের নগদ প্রবাহ বিবরণী কথা বলে না। চলমান প্রতিষ্ঠান ধারণা আমাদের বেসিক্যালি আর্থিক অবস্থার বিবরণী বিষয়গুলো নিয়ে কথা বলে বেশিরভাগ, তারপর হচ্ছে অবচয় ধার্য করার বিষয় নিয়ে কথা বলে, কিন্তু এগুলো নিয়ে কথা বলে না। বকেয়া তো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে আসবেই না, তাহলে এগুলো কোনোটাই যেহেতু আসতেছে না তখন আমরা এটাকে চুজ করতে পারি নগদ ভিত্তিক হিসাবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি নগদ প্রবাহ বিবরণী, বিষদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এগুলো প্রস্তুত করতে হয় হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণা অনুযায়ী। তোমরা একটু মনে রেখো, ঠিক আছে। যদিও এটা চ্যাপ্টার 5-এ তোমরা পড়ে আসছো, কিন্তু এখানে যেহেতু আছে সো এটা মাথায় রাখতে হবে। বিনিয়োগ প্রথম অধ্যায় চ্যাপ্টার 5-এ ছিল কিন্তু আমাদের নীতিমালা। বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি? বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ বলো। বিনিয়োগ মানে লং টার্মের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে একটা নগদের আন্তঃপ্রবাহ আর একটা নগদের বহিঃপ্রবাহ, ঠিক আছে। নগদের আন্তঃপ্রবাহ, নগদের বহিঃপ্রবাহ। এখানে নগদ প্রবাহ চলে যাওয়া বোঝাচ্ছে আমরা। বিনিয়োগ যদি বলি এটা বিনিয়োগ না, এটা শেয়ার আর কি।
এটা বিনিয়োগ না, এটা বিনিয়োগ না, এগুলো তো যাবে হচ্ছে অর্থায়নে, এখানে ইস্যু অর্থায়নে, অগ্রিম খরচ আশা করো নামগন্ধ নাই এখানে। সো কোম্পানির শেয়ার ক্রয়, এই শেয়ার ক্রয় করছো মানেই হচ্ছে তুমি একটা ইনভেস্ট করেছো, ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা বলবো বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ। সো অন্য কোম্পানির শেয়ার যখন পারচেস করি এটা মাইনাস ভ্যালু দেয়, বাট তারপরও হচ্ছে আমরা এটাকে কি করব, বিনিয়োগ, এটা বিনিয়োগের মধ্যে মাইনাস ভ্যালু দেয় আর কি। একটা উদ্দীপক আছে এবং একটা বিশাল ম্যাথ আছে, আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। বলছে বিনিয়োগ কার্যক্রম থেকে অর্থায়ন মানে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। সো আমরা এখানে টার্গেট রাখলাম কাকে, আমরা টার্গেট রাখলাম হচ্ছে বিনিয়োগকে, রাইট। এখন এখান থেকে এই যে বিশাল তথ্য আছে আমরা কিছুই দেখবো না, শুধু দেখবো কোথায় কোথায় বিনিয়োগ আছে। এই যে দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে একটা বিনিয়োগ ক্রয় আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় দেওয়া আছে, এই যে এটা 1,60,000, তাহলে এটার সামনে কি সাইন যাবে, আমার মাইনাস সাইন যাবে, ক্রয় মানে আমার মাইনাস, ঠিক আছে, টাকা চলে গেছে। আরেকটা তুমি দেখো মেশিন বিক্রি করছো 90,000 টাকা, তাহলে এটাও তো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, তাহলে এটার সামনে সাইন আছে কত, আমার 90,000 টাকা। আর কি কোনো কিছু আছে, নাই, এটা আসবে না, 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 এগুলো কোনোটাই আমার জন্য আসবে না, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোকে পেয়েছি, এই এত বড় থেকে যাইকে দুটো অপশন আমরা পেয়েছি, 1,60,000 আরেকটা হচ্ছে 90,000, তার মধ্যে 1,60,000 মাইনাস ফিগার, 90 হচ্ছে প্লাস ফিগার। তাহলে আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে কত পাবো ভাইয়া, আমরা এখানে 70,000 টাকা পাবো। কত পাবো, 70,000 টাকা পাবো। তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা। ওকে, সো দিস ইজ দ্য আনসার, 70,000 টাকা। প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ কত? সো আমরা একটু যদি খেয়াল করি, এখানে 11 নম্বর প্রশ্নে বলছে পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ, পরিচালন কার্যক্রম আর কি। তাহলে আমাদেরকে এইটা ব্যবহার করেই তোমাকে পরিচালন কার্যক্রমে যেতে হবে, রাইট। আমাদেরকে এই উদ্দীপকটা ব্যবহার করে আমাকে পরিচালন কার্যক্রম বের করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? পরিচালন কার্যক্রম, এখান থেকে নগদ প্রবাহের পরিমাণ বের করতে হবে। এবার আমার বাকি অপশনগুলো কাজে লাগবে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমার বাকি অংশগুলো কাজে লাগবে, সেটা কি দেখো, পরিচালন কার্যক্রম, এখানে যেহেতু নিট আছে, আমরা একটু আগে দেখছি নিট আয় আছে, নিট আয় থাকা মানেই ভাইয়া সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতি, তাই না। সো শুরুতে আমরা নিট আয়টা নিব। নিট আয় কত আছে আমার, 30,000। নিয়ম অনুযায়ী নিট আয়ের সাথে আমাকে যোগ করতে হয় কি বলতো, অবচয়। এখন প্রশ্নে দেখো কোথাও কি অবচয়ের পরিমাণ আছে কিনা, বলো। এখানে 30,000 আছে, এরপর প্রশ্নে কি কোথাও আমার হচ্ছে গিয়ে অবচয়ের পরিমাণ আছে কিনা, আমি দেখতে পাচ্ছি এই জায়গায় একটা অবচয় আছে 10,000 টাকা, রাইট। তাহলে আমরা অবচয়টাকে যোগ করব আমাদের নিয়ম অনুযায়ী। আচ্ছা, এরপরে চলতি সম্পদ, চলতি দায়, এগুলো হ্রাস বৃদ্ধি, হ্যাঁ। তো এখানে আমার কি আছে দেখো, আমার এখানে আছে নগদ জমার উদ্বৃত্তি ছিল 25,000 টাকা বছরের শুরুতে, নগদ জমা ছিল বছরের শুরুতে কত, 25,000 টাকা। আবার প্রাপ্য হিসাব ছিল বছরের শুরুতে কত, আমার 10,000 টাকা, রাইট। এটা ছিল কি না বলো, ছিল। এখন দেখো এখানে ছিল প্রাপ্য হিসাব 10,000 টাকা, এখানে আমার প্রাপ্য হিসাবে জের আছে কত, 28,000 টাকা, যেটা আমার বছর শেষের একটা জের। আবার মাঝখানে দেখো আমরা কি করলাম, এখানে কি করলাম, আচ্ছা একটু হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই জায়গাতে আমার একটা সম্পত্তি কিনছিলে, মানে আমার সম্পত্তির ভ্যালু ছিল কত, এই যে আমরা 90,000 টাকা মেশিন বিক্রি করছি, যার ক্রয় মূল্য ছিল আমার কত, 95,000। তাহলে এখানে বলো তো আমি লস করছি না, বিক্রয়জনিত ক্ষতি, বলো বিক্রয় জনিত একটা ক্ষতি আছে না ভাই, এখানে কত, 5,000 না। আমার দাম 95,000, বাট আমি হচ্ছে বিক্রি করছি 90,000-এ। তাহলে বিক্রয়জনিত লাভ হলে আমার কি হতো, লাভ হলে বিয়োগ হতো, ক্ষতি হয়েছে মানে প্লাস হবে। তাহলে এখানে আমরা কি করব, 5,000-কে প্লাস করে দিব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কি করলাম, নিট আয়ের সাথে অবচয় যোগ করলাম, এরপরে স্থায়ী সম্পত্তির যেই ক্ষতিটা আছে, এই যে বিক্রি করছি 90,000, বই মূল্য মানে পুস্তক মূল্য বা ক্রয় মূল্য ছিল কত, 95,000। তো সেই 5,000 টাকাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে যোগ করে দিলাম। এবার আসো আমার প্রাপ্য হিসেবে যে বিষয়টা ছিল,
প্রাপ্য হিসেবে কি বিষয় ছিল ভাইয়া, একটু খেয়াল করো। প্রাপ্য হিসাবের ক্ষেত্রে এখানে আমার ছিল 10,000 টাকা শুরুতে, আর শেষে হচ্ছে 28। তাহলে শুরুতে যদি 10,000 টাকা থাকে, শেষে যদি 28,000 টাকা হয়, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে না ভাইয়া বলো? হ্যাঁ। চলতি সম্পদের বৃদ্ধিটা কি হয়? বিয়োগ হয়। চলতি সম্পদের হ্রাসটা যোগ হয়। অর্থাৎ পরিচালন কার্যক্রমের সাথে কারেন্ট অ্যাসেটের সম্পর্ক নেগেটিভ, আর কারেন্ট লায়াবিলিটির সম্পর্ক পজিটিভ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 10 থেকে 28 মানে 18,000 বৃদ্ধি, তাহলে চলতি সম্পদের বৃদ্ধি মানে কি হবে? এখানে আমাকে প্লাস থেকে মাইনাস করতে হবে, 18,000 মাইনাস। আর এখানে যে নগদ জমার উদ্বৃত্ত ছিল, এটার কোনো কাজ নাই, কারণ এর কোনো চেঞ্জেস আমার হাতে নাই, এবং এছাড়া আর কোনো চেঞ্জেসও এখানে আমার নাই। তাহলে এখানে কত হবে? 30,000, 10,000, 35,000। 35,000 টাকা থেকে তোমাকে মাইনাস করতে হবে 18,000 টাকা। তাহলে তুমি যদি খেয়াল করো, এখানে 10 আর 5 15, এখানে 18 থেকে 15 বাদ দিলে হচ্ছে তোমার কত? তোমার হচ্ছে গিয়ে তোমার 3,000 টাকা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো এখানে কত পাইতে পারি। 30, 10, 40, 45। 45 থেকে যদি আমরা মাইনাস করি হচ্ছে গিয়ে তোমার 15, 30, তাহলে 27,000 টাকা পাচ্ছি আমরা। হ্যাঁ, এটাই এখানকার উত্তর, 27,000। তাহলে আমরা একটু সেভ দিয়ে নেই এটা। ওকে, সেভ। তাহলে আমরা একটু যদি পরবর্তীটাতে যাই, দেখো এখানকার উত্তর হচ্ছে আমার তাহলে কত হবে? 11 নম্বরে 27,000 টাকা। এই যে 27,000 টাকা। লভ্যাংশ তো এখানে যাবে না, লভ্যাংশ যাবে হচ্ছে তোমার অর্থায়নে। ঠিক আছে, লভ্যাংশ ইস্যু এগুলো হচ্ছে অর্থায়নে যাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, 27,000 টাকা হচ্ছে আমাদের উত্তর। এবার 12 নম্বরে কি বলছে? নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত? বলো 12 নম্বর একটু বলো তো। এখানে কি বলছে একটু খেয়াল করো। ট্রেজারি স্টক, এই যে স্টক মিস্টক যা আছে, স্টক, শেয়ার, হ্যাঁ, নর্মালি ইস্যু, এইগুলো সব যায় কোথায়? লভ্যাংশ, এগুলো যায় হচ্ছে অর্থায়ন কার্যক্রমে। কোথায় যায়? অর্থায়নে। ঠিক আছে, সো 12 নম্বর উত্তর হচ্ছে আমাদের কি? অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম, লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র, এগুলো সব আর্থিক কার্যক্রম বা অর্থায়ন কার্যক্রম। লভ্যাংশ, শেয়ার, ঋণপত্র, ইস্যু রিলেটেড, শেয়ার রিলেটেড, লভ্যাংশ রিলেটেড যা আছে সব অর্থনৈতিক কার্যক্রম। হ্যাঁ, এবার এখানে আসো। প্রারম্ভিক প্রদায় হিসাব যদি 1 লাখ টাকা এবং সমাপনী প্রদায় হিসাব 50,000 টাকা হলে পরিচালন কার্যক্রম নগদে কি হবে? আমার শুরুতে দায় ছিল 1 লাখ টাকা ভাইয়া, খেয়াল কইরো। পরবর্তীতে সমাপনী মানে শেষে হইছে 50। এই বলো, এটা শুরুতে ছিল প্রারম্ভিক, এটা সমাপনী, মানে কি ভাইয়া? আমি এখানকার মধ্য থেকে 50,000 টাকা নগদে পরিশোধ করেছি কিনা বলো? এটা মানে বুঝছো? বলো, এটা মানে বুঝছো? 1 লাখ টাকা শুরুতে ছিল, এখন আছে 50, তার মানে আমি বাকি 50 নগদে কি করছি ভাইয়া? আমি নগদে পরিশোধ করছি। তাহলে আমার পরিচালন কার্যক্রমে আমার কি হবে? নগদে পরিশোধ করা মানে কি? দায় বাড়ছে না কমছে? এই বলো, নগদে পরিশোধ করা মানে আমাদের দায় বাড়ছে না কমছে? তোমার একটু বলো তো ভাইয়া। দায়টা কমেছে। আমরা একটু আগে বললাম যে চলতি সম্পদের সাথে পরিচালন কার্যক্রমের সম্পর্ক হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ, আর চলতি দায়ের সাথে সম্পর্ক পজিটিভ। তাহলে এখানে যদি চলতি দায়টা কমে, তাহলে এখানেও আমাদের পরিচালন কার্যক্রম হ্রাস কমে যাবে, মানে হ্রাস পাবে আর কি। হ্যাঁ, এখানে যদি দায়টা কমেছে, এটা কমা মানে যেহেতু পজিটিভ সম্পর্ক এর সাথে, তাহলে এটাও আমার কমে যাবে, সো হ্রাস পাবে। ওকে, হ্রাস পাবে। ওকে, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহের অন্তর্গত অর্থায়ন কার্যক্রমের মধ্যে কি কি যাবে? খেয়াল করো। লভ্যাংশ প্রদান, ভাইয়া বলেছে লভ্যাংশ মাস্ট বি যাবে। লভ্যাংশ ভাইয়া বলেছে মাস্ট বি যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, রাইট ভাইয়া? এখন আসো, এখানকার মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, শেয়ার বা ঋণপত্র ক্রয়, তুমি অন্য কোনো ব্যক্তির শেয়ার বা ঋণপত্র ক্রয় যদি করো, তখন সেটাকে ঋণপত্র একটা দায়। দ্যাটস কারেক্ট, ঋণপত্র দায়। ঠিক আছে, আমি যদি আবার একটু বলি, ঋণপত্র এটা হচ্ছে আমার জন্য অবশ্যই একটা দায়, কিন্তু এটা যখন ক্রয় করব তখন দায় থাকে না ভাই, এটা একটা ইনভেস্ট হয়ে যায়, মানে বিনিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু একটা বিনিয়োগ, তাহলে এটা বিনিয়োগ কার্যক্রমে যাবে। ঠিক আছে, এখন তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? 1, আর বাকি রইল কি? আমাদের 2।
ঠিক আছে, তাহলে আমরা 1 2 কে আনসার নিতে পারি, সো 3 নাম্বার বলতে পারি। ঠিক আছে, এখানে শেয়ার বা ঋণপত্র যে বিক্রি হয়, এই বিক্রি মানে হচ্ছে ইস্যু। শেয়ার বা ঋণপত্র ইস্যু আমরা একটু আগে দেখে আসছি কোথায় যায়, অর্থায়ন কার্যক্রমে যায়। সো 1 আর হচ্ছে 2 এখানকার আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে বলছে যে আমাদের শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় কত, 5 লাখ। তুমি জমি ক্রয় করছো, বিনিয়োগ করছো, তাহলে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে, তাই না? জমি ক্রয় একটা বিনিয়োগ, সো কোথায় যাবে, বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে। ঠিক আছে, এবার আসো কোন কার্যাবলী অন্তর্ভুক্ত, এটা এটা কি দেখো, ও নো সরি সরি, একটু খেয়াল করো ভাইয়া, এখানে একটা বিষয় আছে আমি তোমাদেরকে একটু বলি। আমি জমি ক্রয় করছি, দ্যাটস ফাইন, এই যে জমি ক্রয় করছি এটা অবশ্যই আমার হচ্ছে বিনিয়োগের মধ্যে যাবে, কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখো আমি কিন্তু এখানে নগদ অর্থ দিই নাই, আমার এটা তো নগদ প্রবাহ বিবরণী, তাই না? আমি নগদ প্রবাহ ব্যতীত, আমি নগদ প্রদান ব্যতীত বা নগদ অর্থ ব্যতীত যদি কোনো কিছুর মাধ্যমে বিনিময়ে যদি কোনো কিছু ক্রয় করি, তবে সেটা হচ্ছে নন পারফর্মিং ট্রানজাকশন। ঠিক আছে, অর্থাৎ তাৎপর্যপূর্ণ অনগদ দফা। আমার কথা বোঝা গেছে? সেটা নগদ দফা হবেই না। জমি যদি ক্রয় করি আমি 5 লাখ টাকা দিয়ে এবং সেটা যদি নগদে দেই, এটা অবশ্যই আমার বিনিয়োগে যাবে। কিন্তু এখানে নগদ দেয়নি, করছে শেয়ার ইস্যুর মাধ্যমে। কোনো কিছুর মাধ্যমে যদি কোনো অ্যাসেট পারচেস করি, তার মানে বিনিময় হলো, সেক্ষেত্রে সেটা অবশ্যই অবশ্যই অনগদ দফা, এবং এই দফাটা আমার নগদান যে প্রবাহ বা নগদ প্রবাহ আছে এখানে আমাদের আসেই না। ঠিক আছে, এখানে একেবারেই আমাদের আসে না। সো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার, এটা একটু খেয়াল করে নেই আমি। তো শেয়ার ইস্যুর মাধ্যমে মানে বিনিময় হয়েছে, টাকা যায় নাই, তখন এটা অনগদ হয়ে যাবে, অনগদ দফা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু ক নাম্বারও আসতে পারে, নিচের কোনটি অনগদ দফা এটা দেখাও। নিচের কিন্তু অনগদ লেনদেন বলেন, যন্ত্রপাতির অবচয়, সম্পত্তির বিক্রয়, শেয়ার ও ঋণপত্রে বোঝা যাচ্ছে যন্ত্রপাতির অবচয়টা অনগদ। আমরা একটু আগে বলেছিলাম যে মানে গত ক্লাসেও মনে বলেছিলাম যে অনগদ মানে হচ্ছে যা থেকে বর্তমানে আমি কোনো সুবিধা পাবো না, আবার আমি এখান থেকে ফিউচারও কোনো সুবিধা পাবো না, এটা হচ্ছে অনগদ। যেমন কি কি হতে পারে, অবচয়, অবলোপন, তারপর হচ্ছে কি বলে অবক্ষয়, এরপরে নগদ বাট্টা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার জন্য কি হবে, এই অনগদ লেনদেন হবে। ওকে, অবচয় খরচ ব্যবসা প্রতিষ্ঠানের কি করে? অবচয় বলেই দিয়েছে একটা খরচ, এটা তো কখনোই আমার সম্পত্তি বৃদ্ধি করবে না রে ভাই। অবচয় ব্যয় বৃদ্ধি করে আর সম্পদ হ্রাস করবে। অবচয় কখনই কি সম্পদ বৃদ্ধি করে? তুমি সবসময় পুঞ্জীবিত অবচয়ের মধ্যে দিয়ে কি করেছো, এই অবচয়, আজকের অবচয়, কালকের অবচয়, পরশুর অবচয়, তরশুর অবচয়, সব বছর অবচয় একসাথে হয়তো পুঞ্জীবিত হয়। সো এটা সম্পত্তির পরিমাণকে কমায় দেয় আর সম্পদ ব্যয়কে কি করে ফেলে, আমার বৃদ্ধি করে ফেলে। সো আনসার 2 আর 3, এটা একদম ঝকঝকা ফকফকা। ঠিক আছে, আরেকটা ঝকঝকা ফকফকা ম্যাথে চলে আসো। কি বলছে দেখো, বলছে যে 2017 সালের আর্থিক বছরে শিবম লিমিটেডের নিট লাভ হচ্ছে আমার কত, 2 লাখ টাকা। উক্ত বছরে কলকবজা বিক্রয় করে 50,000 টাকা পাওয়া যায়, পক্ষান্তরে আসবাবপত্র ক্রয় বাবদ 40,000 টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও শেয়ারের বিপরীতে ভূমি ক্রয়, এই যে শেয়ারের বিপরীতে, এই যে দেখো শেয়ারের বিপরীতে তুমি ভূমি ক্রয় করছো, তোমার ভূমি ক্রয় অবশ্যই বিনিময়, বিনিয়োগ, বিনিয়োগ, ভূমি ক্রয় অবশ্যই বিনিয়োগ, কিন্তু এখানে তো নগদে হয়নি, সেজন্য এটাকে আমি আর কি বলতে পারবো না, বিনিয়োগ বলতে পারবো না। কি বলতে হবে, এটাকে অনগদ দফা বলতে হবে। কেমন, এই যে শেয়ারের মাধ্যমে বিনিময় হয়েছে, নগদ টাকায় নয়, সেজন্য অনগদ দফা, এই জন্য এটা এখানে আসবেই না। তাহলে আমরা যদি এখানে উত্তর করতে চাই, আমাকে বলছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত টাকা। আমার নিট লাভ তো লাগবে না, এখানে ওটা পরিচালনা যায়। এই যে কলকবজা বিক্রয় করছে 50,000 টাকা, এই 50,000 টাকা এখানে প্লাস অবস্থায় আছে, পক্ষান্তরে আসবাবপত্র ক্রয় করছো তুমি, তার মানে 40,000 টাকা চলে গেছে, তাহলে আমার আছে কত, আর প্লাস 10,000 টাকা। তাহলে 10,000 কোথায়, 10,000 কোথায়, এই যে ক নাম্বারে 10,000, এটা হচ্ছে আমার উত্তর। হ্যাঁ, অবশ্যই সিকিউ ক্লাস পাবা। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার আসো আমরা পরে যাই। 10,000 ডান। 20 নাম্বার কি বলছে, 20 নাম্বার, শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় না করে, আচ্ছা তাহলে ওই অপশনটাতে আমরা যদি শেয়ারের বিনিময়ে ভূমিটা না ক্রয় করে তার পরিবর্তে যদি নগদ টাকায় জমিটা ক্রয় করে ফেলি বা ভূমিটা ক্রয় করে ফেলি, তাহলে কি হবে বলো, তাহলে বলো কি হবে। আমরা অনগদ দফার ব্যাপারটা বুঝে আসছি
যে অনগদ দফাটা কি, আমি দেখতে চাই ওইটা যারা বুঝছো তারা আশা করি এইটার উত্তর দিতে পারবা। ওইটা যারা বুঝছো তারা আশা করি এইটার উত্তর দিতে পারবা যে ভূমি ক্রয় শেয়ারে বিনিময় না করে যদি নগদ টাকায় ক্রয় করি তবে কি হবে। তবে এটা তো পরিচালন কার্যক্রমের কোনো বিষয়ই না, এটা বিনিয়োগ কার্যক্রমের বিষয়। সো তখন কি হবে, বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ প্রবাহ হ্রাস পাবে, ক্রয় মানে হ্রাস। সো দ্যাটস রাইট। আরেকটা হচ্ছে তুমি ভূমি ক্রয় করছো নগদে, ভাই সম্পত্তি একবার বাড়ছে একবার সম্পত্তি কমছে, ভূমি নামক সম্পত্তি বাড়ছে নগদ নামক সম্পত্তি কমছে, তার মানে আলটিমেটলি সম্পদের পরিমাণ অপরিবর্তিত আছে। সো আনসার 2 আর 3 কারেক্ট। আনসার 2 আর 3, নো ক। আমরা এই নাম্বার অপশন দিতে পারি না 2, 3, কারণ এটা তো পরিচালনের সাথে সাংঘর্ষিক, এটা তো যাবেই না পরিচালনের সাথে। আচ্ছা 21 নম্বরে বলছে যে আমাদের কি পরোক্ষ পদ্ধতি কোন বিবরণী পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। আমরা পদ্ধতি দেখেছি দুটা, একটা প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি, আরেকটা হচ্ছে পরোক্ষ। সো এটা অবশ্যই নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা দেখেছি। আর তুমি তো জানোই আমরা নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারটাই করছি, সো এটাই হবে আনসার। হ্যাঁ, নিচে কোন দফাটি নগদ প্রবাহ বিবরণী বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত। বিনিয়োগ কার্যক্রমে যে আসবাবপত্র ক্রয় করছো, তো আসবাবপত্রটা হচ্ছে একটা বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়। আবার আসলে 23 নম্বরে একটা ম্যাথ সমাধান করি, কি বলছে, পরিচালন সংক্রান্ত খরচাবলী মানে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো এখানে আমাদের পরিচালনের খরচ ছিল কত, আমার মেঘনা লিমিটেডে 1 লক্ষ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলী হ্রাস পেয়েছিল 7,600 টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল এত টাকা। পরিচালন সংক্রান্ত খরচাবলী প্রদানের পরিমাণ কত। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এটার উত্তর কি হইতে পারে। ওকে চলো আমরা 250টা আমরা বলেছিলাম 250টা এমসিকিউ আমরা করবো আজকে ইনশাল্লাহ। আমরা বলেছিলাম 250টা এমসিকিউ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ছিল আমার 1 লাখ টাকা শুরুতে খরচ। কেন আরে সময় লাগবে, শেষ করে দিই না, সময় লাগবে। গালিব ভাই ওটাতে পাঠান। কেন পরে পরে যান, শেষ করি এটা চ্যাপ্টার শেষ করি, শেষ করি দাঁড়ান। আচ্ছা এখানে 1 লাখ টাকা আছে, দেখো 1 লাখ টাকা এখানে খরচ আছে। চলতি বছরে অগ্রিম খরচাবলী হ্রাস পেয়েছিল। ভাইয়া অগ্রিম খরচাবলী মানে সম্পদ হ্রাস পেয়েছে মানে কি এখন এখানে যোগ করতে হবে, কারণ উল্টা কাজ করবে ভাইয়া, উল্টা কাজ করবে। এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল, বকেয়া খরচের সাথে সম্পর্ক পজিটিভ, তাহলে এটাকে আমার প্লাস করতে হবে, বৃদ্ধি মানে বৃদ্ধিই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে 1 লাখ খরচের সামনে অবশ্যই মাইনাস সাইন থাকবে, আর এগুলো হচ্ছে আমার কি তোমার সাথে জড়িত বিষয়। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে 400 এখানে 600, ওকে। সো আমরা একটু 20 মিনিট বিরতি দিচ্ছি, কেমন? আচ্ছা একটু 20 মিনিট বিরতি দিচ্ছি, আমরা 20 মিনিট পর আবার এখান থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে। আমরা 20 মিনিট পর আবার ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে বাকি যে ক্লাসটুকু আছে আমরা সেটা নিয়ে আবার হাজির হব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 20 মিনিট পরে আমরা আবার লাইভে আসবো। সো আমরা 20 মিনিট পরে একটু ক্লাস শুরু করছি, একটু সমস্যা আছে মানে যান্ত্রিক ব্যাপার স্যাপার একটু হ্যান্ডেল করে আমরা 20 মিনিট পরে আবার ক্লাসটা নিচ্ছি, কেমন। আমরা অন্য বোর্ডে একটু শিফট করব, শিফট করে আমরা আবার এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, কেমন তোমরা, ঠিক আছে। আমি 20 মিনিট পরে আবার আসছি। সো এই পর্যন্ত আল্লাহ হাফেজ। হ্যাঁ আমরা আবার আসবো, তোমরা থেকো, জাস্ট 20 মিনিট, কিন্তু তোমাদেরকে থাকতে হবে, কেমন। ওকে।